সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো তোমাদের জন্য এই পরীক্ষাকে আরও কতটা ইজি করা যায় এবং পরীক্ষার প্রশ্নগুলোকে কিভাবে তোমরা খুব সহজে সলভ করে ফেলতে পারো সেটার জন্য আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে গাইডলাইনগুলো দিয়ে যেতে। সো এবারও তার ব্যতিক্রম না, যেহেতু তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা যত সহজে সব কিছুকে উপস্থাপন করা যায় সেটাই চেষ্টা করে যাচ্ছি। আজকে সেরকমই একটা ক্লাস। তোমাদের পরীক্ষা আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ এবং বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট দুটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। এই দুটো চ্যাপ্টার থেকে আমরা আজকে সলভ করে ফেলবো মোস্ট ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ, যেগুলো পরীক্ষাতে সবসময় আসে বা আগেও এসেছে, সামনেও আসার সম্ভাবনা আছে। সো তোমাদের সবাইকে আজকের এই সুপার ডুপার ইম্পর্টেন্ট ক্লাসটাতে স্বাগতম জানাচ্ছি। অলরেডি অনেক অনেক স্টুডেন্টস কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আমি হচ্ছে আহনাফকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে মেঘ, আয়শা, মোস্তাক, অনেক অনেক স্টুডেন্টস কিন্তু অলরেডি কানেক্টেড। আদ্রিতা, তারপরে হচ্ছে মোহাম্মদ জিহাদ, সাদিয়ান সাগর, মোহাম্মদ আলী, অনেক অনেক স্টুডেন্টস অলরেডি কানেক্টেড। আজকের ক্লাসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমরা যেহেতু পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে খুব খুব ফ্রিকুয়েন্টলি আসে, তাই তোমার ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন দিতে কোনোভাবেই ভুলবে না এবং শেয়ার করে জানিয়ে দেবে, যাতে সবাই একসাথে একটা পরীক্ষার ভালো প্রস্তুতি আমরা নিতে পারি, রাইট? সো আজকে আমরা মূলত তাহলে জীববিজ্ঞানের চ্যাপ্টার 2 অর্থাৎ জীবকোষ এবং টিস্যু এবং অধ্যায় 3 কোষ বিভাজন, এখান থেকে পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা আছে এরকম 50টা এমসিকিউ কিন্তু সলভ করে ফেলবো। সো আমার সাথে যেহেতু তোমাদের অনেকের পরিচয় আছে আবার অনেকের পরিচয় নাই, সো একটু ছোটো করে পরিচয়টা দিয়ে ফেলি। আমি হচ্ছে আবদুল্লাহ শফিক। সো আমাকে অনেকে শফিক ভাই হিসেবে চিনো, কেউ আবদুল্লাহ হিসেবে চিনো, অনেক কনফিউশন, কোনো সমস্যা নেই, বাট আমার নামটা হচ্ছে আবদুল্লাহ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে, একদম শেষ বর্ষে। আর কয়েকদিন পরে হয়তো বা ইনশাল্লাহ পড়াশোনার মোটামুটি একটা পার্ট শেষ হয়ে যাবে। আর তোমাদের সাথে সবসময় বায়োলজি নিয়ে আছি, অনেক দিন ধরে পড়াচ্ছি, এর আগেও হয়তো বা ক্লাস পেয়েছো, ভবিষ্যতেও আশা করি বায়োলজির ক্লাস আমার সঙ্গে থাকবে তোমাদের। সো আজকে মূলত আমরা কি পড়বো, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ এবং সেগুলোর উত্তরগুলো সলভগুলো কিভাবে করবা, কিভাবে পড়লে তুমি এমসিকিউগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবা সেটা সম্পর্কে আমরা জেনে ফেলবো। সো কোনো আজকের ক্লাসটা জুড়ে আসলে যেহেতু আমরা খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করবো, আমরা চাই যাতে সবাই তোমরা ক্লাসটাতে জয়েন করে ফেলো, তোমাদের বন্ধুরাও যাতে সবাই ক্লাসটাতে থাকে। এই উৎসাহটা যাতে তোমরা আরও বেশি পাও, বন্ধুদেরকে যাতে আরও বেশি করে জানিয়ে দিতে পারো, তার জন্য কিন্তু তোমাদের জন্য একটা গিফটও আছে আজকে, সারপ্রাইজ। যারা লাইভ ক্লাসটা শেয়ার করবা, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবা, তারা কিন্তু এই টি শার্টটা জিতে নিতে পারবা। এবং এইখান থেকে যারাই শেয়ার করবা তাদের সবার কাছে ক্লাসের স্লাইডটা পৌঁছে যাবে, আর তোমাদের মধ্যে থেকে যে ভাগ্যবান থাকবা তার কাছে টি শার্ট পৌঁছা যাবে। এবং অবশ্যই লাইভ ক্লাসগুলো একই গ্রুপে বারবার শেয়ার করলে হবে না, আবার আমাদের 10 মিনিট স্কুলের গ্রুপগুলোতে শেয়ার করলেও হবে না। চেষ্টা করবা তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের স্কুলের গ্রুপে বা তোমাদের অন্যান্য গ্রুপে যেখানে দিলে তোমাদের বন্ধুরা এখানে জয়েন করতে পারবে সেই সব গ্রুপে বেশি করে শেয়ার করতে, তাতে করে তুমি এই গিফটটা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো অনেক কথাবার্তা বলে দিলাম। এখানে আমি অনেক স্টুডেন্টসকে দেখতে পাচ্ছি যারা আমাদের অনলাইন ব্যাচেও ছিল, অনলাইন ব্যাচের বাইরেও অনেক স্টুডেন্টসরা আছো। সো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। রায়হানকে দেখতে পারতেছি, আলেয়াকে দেখতে পারতেছি, তারপর অনেকে বলতেছে শফিক ভাইয়া অলরেডি চলে আসছে। সো ইয়াস, আমাদের ক্লাসটা কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে। সো মূল যা কন্টেন্ট আছে, মানে তোমাদের 50টা এমসিকিউ, সেটা কিন্তু আমরা সলভ করা শুরু করে দিব, কিন্তু বন্ধুদেরকে তো একসাথে করে তারপরে আমরা শুরু করবো, তাই না? কারণ একা একা ক্লাস করে একা একা পরীক্ষা ভালো করলে তো হবে না, সবাই একসঙ্গে পরীক্ষা ভালো করতে হবে, রাইট? সো নওরিন, শাহাদাত, তারপর হচ্ছে নীলতারা, তোমরা যারাই আসো, যেহেতু এখানে তোমাদের আইডিগুলোর নাম দেখা যায়, তোমাদের আসল নাম হয়তো বা এটা নাও হতে পারে, অনেকে আবার লেখে ভাইয়া আমার নাম এটা না। সো যাই হোক, সো আমার সামনে তোমাদের যে নামটা আসতেছে সেটাই আমি বলতেছি। মুবাশির, আহনাফ, নাসরিন, আদ্রিতা, আয়েশা, উষা, সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, মেনশন করো, যাতে সবাই একটু তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন হয়ে যেতে পারে এবং আমরা আস্তে ধীরে ক্লাসটা কিন্তু শুরু করে ফেলবো অল্প কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? সো আমরা তাহলে আস্তে আস্তে একটু ক্লাসটা শুরু করতে পারি। সবাই বলো যে ভাইয়া রেডি, শেয়ার করা ডান, সবাই একটু বলো তো। মিথিলা, সামির, তুহিন, তারপর হচ্ছে নাবিহা, নুসাইবা, আবু সুফিয়ান, মৌমিতা, সবাই একটু বলো তো যে ভাইয়া শেয়ার করা ডান, মেনশন করা ডান। সো তাইলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে তোমাদের ফ্রেন্ডরাও মোটামুটি এখানে কানেক্টেড হয়ে গেছে, আমরা একটু ক্লাসটা শুরু করে দিব। সো দেখি কি অবস্থা, আলেয়া, কানিজ, ফাতেমাতুজ জোহরা, তাদের ক্লাস এটা। ওকে, তোমাদের যেহেতু ক্লাস 9-এর গ্রুপ, অবশ্যই শুরুতেই বলে নিছি এটা হচ্ছে ক্লাস 9-এর ক্লাস। সো অনেকে এসে কনফিউজড হয়ে গেছে, ভাই কোন ক্লাস,
কেউ কেউ এসে জিজ্ঞেস করবে ভাই কোন সাবজেক্ট, কেউ কেউ বলবে ভাইয়া এটা কি বায়োলজি। সো যাই হোক, আবারও বলে দিই, আমরা আজকে বায়োলজির অধ্যায় 2 এবং অধ্যায় 3-এর মোস্ট ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এবং এইটা হচ্ছে ক্লাস 9-এর যারা, অর্থাৎ তোমরা যারা এসএসসি 2027-এর ব্যাচ, তাদের জন্য এই ক্লাসটা। চাইলে অন্যরাও দেখতে পারো, কোনো সমস্যা নাই, জ্ঞান অর্জনে কারোর জন্য কোনো বাধা নাই, বাট এই ক্লাসটা হচ্ছে তোমার নবম শ্রেণীর জন্য বিশেষ করে আমরা আয়োজন করছি, ঠিক আছে? তো সবাই রেডি? শেয়ার করা ডান নাকি বলে দাও, তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিতে পারি। শেয়ার ডান, ভেরি গুড আফিয়া, সৌম্যদেব, ভেরি গুড সুমিতা, তাসিন, ভেরি গুড তানহা, সামির, ভেরি গুড। দেখছো সবাই কিন্তু ফ্রেন্ড অলরেডি শেয়ার করে ফেলছে। আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই গিফটটা তোমরা পাও, কারণ গিফটটা তোমাদের জন্যই, যে বেশি শেয়ার করবে সেই গিফটটা পেয়ে যাবে। সো অল গুড, মোটামুটি আমরা বুঝে ফেলছি যে এখানে একটা তোমাদের জন্য গেম প্ল্যান সাজানো আছে, যাতে তোমরা আরো বেশি ইন্সপায়ার হও, ক্লাসটাতে থাকতে আরো বেশি উদ্বুদ্ধ হও, এবং ক্লাসটা কিন্তু পুরাটা সময় জুড়েই থাকতে হবে, কারণ আমাদের এখান থেকে আমরা দেখবো আসলে যে কারা কখন শেয়ার করতেছে, কোথায় শেয়ার করতেছে, এবং পুরো ক্লাসটা টাইম জুড়েই কিন্তু আমাদের সবাই এখানে এঙ্গেজ থাকবো, রাইট? সাউন্ড কম নাকি? আচ্ছা সাউন্ড বোধ হয়, হ্যাঁ সাউন্ড কি কম নাকি দেখি, হ্যাঁ সব কিছু ঠিক আছে, অল গুড। সো ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার, ঠিক আছে। 10 করতে পারবে না? হ্যাঁ অবশ্যই করতে পারবে, একই কথা, তোমাদের 9-10-এর কিন্তু বই সেম, তোমাদের 9-এর এবং 10-এর বই তো সেম, সো কোনো সমস্যা নাই। এবং এই চ্যাপ্টার দুইটা তোমাদের দুইজনেরই, মানে 9-এর যারা তাদেরও আছে, 10-এর যারা তাদেরও আছে। সো গোলাম মোস্তফা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সো চলো আমরা শুরু করি। নরিন ডান ভাইয়া, ভেরি গুড। সো সবার যেহেতু ডান হয়ে গেছে, আমি আস্তে আস্তে আমাদের 50টা এমসিকিউ যেটা আমরা সলভ করব, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এমসিকিউ, এবং এগুলো আগেও বোর্ডে অনেকবার আসছে, পরীক্ষাতে অনেকবার আসছে, তো সামনেও আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? ফাতেমা তো জোহরা বলতেছে ভাই আমি এইচএসসি 27। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমিও দেখতে পারো, কিছু জিনিস তোমাদেরও কাজে লাগতে পারে, বাট কোনো সমস্যা নেই। ওকে অল গুড, সো আমরা আস্তে আস্তে শুরু করে দিই, ঠিক আছে? ভাইয়া আমি এখন জীববিজ্ঞান পড়তেছি। সময় ভেরি গুড, জীববিজ্ঞান পড়তেছো, আমিও পড়াই তোমাদেরকে, জীববিজ্ঞানই পড়াবো। সল গুড। দেখো খুব সহজ এমসিকিউ দিয়ে শুরু করব, সহজ এমসিকিউ দেখবো, কঠিন এমসিকিউ দেখবো, বিভিন্ন টাইপের এমসিকিউ দেখবো, কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো টিপস টেকনিক্স জানবো, কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোও জানবো। যখন যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা একটু খাতায় ছোট করে নোট করে রাখার চেষ্টা করবা, বইয়ের একটা পাশে ছোট করে নোট করে রাখার চেষ্টা করবা, যাতে করে কি হয় এই জিনিসগুলো পরীক্ষার সময় তোমার মনে থাকে যে ভাইয়া বলছিল ওই জায়গা থেকে এমসিকিউ বেশি আসে, ভাইয়া বলছিল এই এমসিকিউটা বারবার আসে। সো এগুলো যখনই বলবো চেষ্টা করবা এগুলো এক জায়গায় নোট করে রাখতে, ছোট করে হোক বা মনে রাখার জন্য হোক, যাতে পরীক্ষার আগে তোমার জিনিসটা পেতে সুবিধা হয়, বা তুমি পরীক্ষার আগে হারায় না ফেলা, আর এটার জন্য কই দেখছিলাম ওটার জন্য কই রাখছিলাম, এরকম যাতে না হয়, ঠিক আছে? সো সবাই অ্যান্সার দেওয়া শুরু করে দিচ্ছে প্রশ্ন দেওয়ার আগেই। সো আমি একটু প্রশ্নটা বলি এবং সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। সো দেখি সহজ প্রশ্নটা কি। দেখো আমাদেরকে বলছে যে কোন অঙ্গাণুটা, আমাদের কোষের মধ্যে তো অনেকগুলো অঙ্গাণু আছে, এর মধ্যে কোন অঙ্গাণুটা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। এখানে কিসের কথা বলা হচ্ছে? প্রোটিন সংশ্লেষণের কথা বলা হচ্ছে। সো প্রোটিন সংশ্লেষণের জন্য কোন অঙ্গাণুটা কাজ করে? খুবই সহজ একটা এমসিকিউ। সো আমি তারপরে তোমাদেরকে একটু বুঝাই, তারপরে জিনিসটার দিকে সামনের দিকে একটু আগাই, ঠিক আছে? যদিও অনেকে অ্যান্সার অলরেডি দিয়ে ফেলছে, জুবাইয়ের, আলেয়া, তারপরে হচ্ছে আলমামুন, তারপরে হচ্ছে তোমার এখান থেকে মোহাম্মদ আলী, তারপরে হচ্ছে মোহাম্মদ নিশাত, নুসাইবা, সবাই অ্যান্সার দিয়ে ফেলছে, ভেরি গুড। তোমরা সবাই অ্যান্সারটা পারবা, এটা আমি জানি, তোমরা সবাই সুপার ডুপার স্টুডেন্ট, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো চলো আমি একটু বুঝাই দিই যে আমরা যখন অ্যান্সার করবো কি কি ধরনের ট্রিক্স আমরা ইউজ করলে আমাদের জন্য অ্যান্সার করাটা আর একটু ইজি হয়। দেখো তোমাকে সবসময় যে একটা এমসিকিউ অ্যান্সার করতে হইলে এক্স্যাক্ট রাইট অ্যান্সারটাই জানতে হবে নেসেসারি না। তুমি যদি একটু এটা বুঝো যে কোন অ্যান্সারগুলো হবে না, তাইলে কিন্তু তোমার জন্য আরও ইজি হয়ে যায়, ঠিক আছে? তো সবসময় ধরো আমি ধরো এটার অ্যান্সার রাইবোজোম, এটা সবাই জানে যে এটার অ্যান্সার রাইবোজোম, কারণ হচ্ছে প্রোটিন তৈরি করে রাইবোজোম। ধরো তুমি জানো না যে এটা রাইবোজোম, তখন কি কি উপায় আছে? ধরো তুমি জানো যে লাইসোজোম কি কাজ করে, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি একটা এমসিকিউ দিয়ে অনেকগুলো তথ্য জেনে নিব। লাইসোজোম কি কাজ করে? লাইসোজোম জীবাণু বক্ষণ করে। লাইসোজোম কি করে? লাইসোজোম জীবাণু বক্ষণ করে। সো এটা কাজটা কার? এটা হচ্ছে লাইসোজোমের কাজ। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? মাইটোকন্ড্রিয়ার কাজটা হচ্ছে শক্তি উৎপাদন করা, ঠিক আছে? সো মাইটোকন্ড্রিয়ার কাজটা হচ্ছে শক্তি উৎপাদন করা। আর সেন্ট্রোজোমের কাজ, সেন্ট্রোজোমটা হচ্ছে মূলত তোমার, আমরা জানি যে একটা
মানে এখান থেকে তুমি যদি বলো মূল অংশগুলো হচ্ছে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া আর রাইবোজোম, এগুলো হচ্ছে মূল অঙ্গাণু। সেন্ট্রোজোমটা আমাদের এখানে মূল অঙ্গাণুটা ওইভাবে আসে না, বাট সেন্ট্রোজোমটা হচ্ছে আমরা এই দণ্ডাকার দুইটা অঙ্গর কথা আমরা আগেও পড়ছি, বাট এইটা আসলে অত বেশি কাজ নিয়ে তেমন কথাবার্তা আমাদের জানার প্রয়োজন নাই। তো তুমি যদি মোটামুটি এই দুইটা জানো তাহলে তুমি বুঝিয়ে নিতে পারবা যে প্রোটিন সংশ্লেষণের কাজটা হচ্ছে মূলত কার, মূলত হচ্ছে রাইবোজোমের। আর যদি এটা খুব সহজে জানো যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, এই এমসিকিউর মাধ্যমে তুমি আরো দুইটা ইম্পর্টেন্ট তথ্য পেয়ে গেলা। লাইসোজোমের কাজটা জীবাণু বক্ষণ করা, মাইটোকন্ড্রিয়ার কাজটা হচ্ছে শক্তি উৎপাদন করা। সো এই দুইটা যে তথ্য সেটা হচ্ছে তুমি জেনে নিলা একটা এমসিকিউ পড়ে, মানে একটা এমসিকিউ পড়ার মাধ্যমে তুমি চারটা জিনিস সম্পর্কে কিন্তু জেনে গেলা। সো যখন একটা এমসিকিউ পড়বা তখন অবশ্যই চেষ্টা করবা যাতে ওই এমসিকিউ সবগুলো অপশন সম্পর্কে তোমার আইডিয়া থাকে, এবং তুমি যদি যে কোনো একটা এমসিকিউ পড়ো শুধু যদি অ্যান্সারটা জেনেই চলে যাও তাহলে কিন্তু বাকি অপশনগুলো সম্পর্কে জানা হইল না। সো এইটা যাতে না হয়, ঠিক আছে। সো আমরা লাইসোজোম সম্পর্কে জেনে নিলাম, জীবাণু বক্ষণ করে। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জেনে নিলাম, সেটা হচ্ছে শক্তি উৎপাদন করে। এবং এরপরে অ্যাকচুয়াল কাজ যেটা এমসিকিউ সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের কাজ করে হচ্ছে রাইবোজোম। তো সবাই পারি আমরা? অল গুড, বুঝে ফেলছি? ওকে, আসো তাহলে আমরা এবার যেহেতু টিক্সটা বা টেকনিকটা বুঝে ফেললাম তাহলে আমরা আস্তে আস্তে এবার সামনের দিকে আগে। কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? সবাই ঝটপট অ্যান্সারটা দিয়ে ফেলো। কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? দেখি কে কে অলরেডি অ্যান্সারটা দিয়ে ফেলতেছে। কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? আবারও সবাই বি 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 বলতেছে, ভেরি গুড। সো এখানে অবশ্যই জনন কোষ তৈরি হওয়ার জন্য বাকিগুলো আমরা একটু দেখে ফেলি যে কি কি অপশন আমাকে দেয়া আছে। প্রথম দেখো যোজক টিস্যু। যোজক টিস্যুর মধ্যে তোমার আছে ধরো রক্ত, তরল যোজক টিস্যু, অস্থি, এগুলো হচ্ছে তোমার যোজক টিস্যু। পেশি টিস্যু তো পেশি, এটা তো আমরা জানি। তো পেশি টিস্যু থেকে তো কখনোই জননাঙ্গ তৈরি হবে না। তার মানে একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে অস্থি, এটা হচ্ছে যোজক টিস্যু। তাহলে এগুলো থেকেও তো কি হয় না, জননাঙ্গ তৈরি হয় না। আর বাকি কি আছে? স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু তো মূলত থাকে কোথায়? স্নায়ু টিস্যু মূলত থাকে আমাদের মস্তিষ্কে, ব্রেইনে। আর সুষুষ্মা কাণ্ড মানে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে। সো মস্তিষ্ক, এইটা থেকেও তো জননাঙ্গ তৈরি হয় না। তাইলে আর বাকি কি থাকে বলো তো? বাকি থাকে হচ্ছে, সবাই বলো তো অ্যান্সার কি হবে? অনেকে বি বলতেছে, কেউ ডি বলতেছে, কেউ এ বলতেছে। এর সংখ্যাটা বেশি, তাহলে আমরা একটু দেখে ফেলি। আবরণী টিস্যু থেকে জনন কোষ তৈরি হয়। অল গুড, বুঝতে পারছি আমরা। তার মানে আমরা সবসময় এক্স্যাক্ট অ্যান্সারটা জানতেই হবে। এটা যদি না হয় আমরা একটু উল্টাভাবে চিন্তা করি, রিভার্স চিন্তা করি, তাইলে আমরা কি বুঝতে পারবো যে এইটা দিয়ে হবে না, এইটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, তাহলে কোনটা দিয়ে হবে? যেটা দিয়ে আর একটা বাকি আছে। সো এইভাবেও কিন্তু আমরা চিন্তা করতে পারি, এবং এইভাবে এমসিকিউ সলভ করা কিন্তু মোর ইজি এবং আরও বেশি কনফিডেন্স পাবা তুমি, ঠিক আছে। অল গুড, বুঝে ফেলছি আমরা। আসো এর পরের এমসিকিউটাতে চলে যাই। বলছে কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে? কি থাকে? ট্রানজিশনাল টিস্যু। ওকে, সো আমরা একটু দেখবো যে ট্রানজিশনাল টিস্যুটার কথাটার মানেটা কি। ট্রানজিশন, সো ট্রানজিশনাল কথাটা আসছে কোত্থেকে? ট্রানজিশন থেকে। ট্রানজিশন মানে কি? পরিবর্তন হওয়া, ঠিক আছে। ট্রানজিশন মানে কোনো কিছু পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসটার মধ্যে পরিবর্তন হবে। সো আমরা ট্রানজিশন জিনিসটার সাথে একটু বোঝার চেষ্টা করি। এখানে কি কি জায়গা আছে আমরা একটু দেখি। এখানে অন্ত্র আছে, এখানে ত্বক আছে, এখানে শ্বাসনালী আছে, জননাঙ্গ আছে। একটু বুঝাই ট্রানজিশনাল টিস্যুটা আসলে কি। ধরো তুমি যদি একটা জিনিস চিন্তা করো, আমাদের ত্বক, এই ত্বকটা ধরো শীতকাল আসলে খুবই রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, চামড়াগুলা আস্তে আস্তে ঝরে পড়ে, আবার নতুন করে চামড়া বা আমাদের ত্বকটা কিন্তু তৈরি হয়, তাই না? তার মানে এইখানে পরিবর্তন, এই জিনিসটা শুধুমাত্র কার সাথে রিলেটেড? আমাদের ত্বকের সাথে। কেন? শ্বাসনালীর কিন্তু এরকম ত্বক বা এরকম কোনো কিছু পরিবর্তন হয় না। তারপরে তোমার জননাঙ্গ বলি, অন্ত্র বলি, কোথাও কিন্তু অভ্যন্তরীণ অঙ্গগুলোতে এরকম পরিবর্তন হয় না। আমাদের ত্বকে হয়, কারণ ত্বক কখনো দেখা যায় বাইরের আঘাতে পুড়ে যায়, শীতে, তারপর হচ্ছে এটা আস্তে আস্তে শুকিয়ে শুষ্ক হয়ে যায়। এরকম বিভিন্ন রকমের প্রতিকূল পরিবেশ শুধু ত্বকের সঙ্গেই সম্ভব। তার কারণে আমরা বলি ট্রানজিশনাল বা পরিবর্তনটা দরকার হয় শুধুমাত্র কোথায়? শুধুমাত্র ত্বকে। বুঝা গেছে? তাহলে ট্রানজিশনাল কথাটার মানে যেখানে পরিবর্তন হয়। অল গুড, বুঝতে পারছি আমরা। আসো এর পরের এমসিকিউটাতে আমরা চলে যাই। পুং এবং স্ত্রী জননকোষ মিলনের ফলে কি তৈরি হয়? খুবই সহজ একটা
কোয়েশ্চেন, খুবই বেসিক একটা কোয়েশ্চেন। পুং জনন কোষ, আমি যদি তোমাদেরকে এখানে একটু লিখে দেখাই দিই, পুং জনন কোষ এর সঙ্গে স্ত্রী জনন কোষ এর সম্মিলন, তাহলে এইটাই আসলে কি হয় বলো তো? আমাদের জীবনের প্রথম যে কোষটা থেকে সব কিছু সূচনা হয় সেই কোষটার নাম কি সবাই একটু বলো তো? নিষেক। নিষেক কি হয় না? নিষেক একটা প্রক্রিয়ার নাম। ভ্রূণ না, ভ্রূণের আগে আরেকটা স্টেপ আছে। অমরা না, অমরা তো মাতার দেহের একটা অঙ্গ বা একটা অংশ, ঠিক আছে? তাইলে কি হয় আমাদের দেহের যখন সূচনা লগ্নে পুংজনন কোষ স্ত্রী জনন কোষ মিলে প্রথম একটা কোষ তৈরি করে। ভেরি গুড, জাইগোট বলে দিচ্ছ তোমরা, তাই না? বি অ্যান্সার বলে দিচ্ছ। মিতুলকে দেখতে পারতেছি, তারপর হচ্ছে তাশরিফ, আয়াত, তারপর হচ্ছে প্রিজন, তারপর হচ্ছে মুস্কান, অনেকেই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। সো পুংজনন কোষ স্ত্রী জনন কোষ মিলে প্রথম কি বানায়? জাইগোট বানায়। জাইগোটটা হচ্ছে একটাই কোষ, সেটা ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়, হওয়ার পরে সেটা কি তৈরি করে? আমরা বলি ভ্রূণ এ পরিণত হয়। তাহলে প্রথম শুরু হয় কি দিয়ে? জাইগোট দিয়ে। সেটা আরো বেশি বিভাজিত হয়, হয়ে তারপরে আস্তে আস্তে ভ্রূণে পরিণত হয়। তাহলে প্রথম কি? প্রথম হচ্ছে জাইগোট। বুঝে ফেলছি আমরা? সহজ, সবাই অ্যান্সারও দিয়ে ফেলছো। ভেরি গুড তানহা, ভেরি গুড রোজিনা, কানিজ, তারপরে হচ্ছে নুসরাত, সবাই কারেক্ট অ্যান্সার দিছো, তাই না? মিটুল, সাইয়া, তারপর হচ্ছে মাহির, সোহেল, রেহানা, সবাই কারেক্ট অ্যান্সার দিছো। সল গুড, বুঝে ফেলছি। এর পরের প্রশ্নটাতে চলে যাই। প্রাণী কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং তোমরা অনেকেই এটা কেন জানি কনফিউজড হয়ে যাও। সো খুব সহজ কথাবার্তা, বাট জানি না কেন জানি এটা অনেকে ভুল করে। প্রোটিন সংশ্লেষণ করা আর প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করা, এই দুইটার মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। তো তোমরা প্রথমে একটা এমসিকিউ সলভ করছো যে প্রোটিন সংশ্লেষণ করে কে, এখন আবার সলভ করতেছো প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে কে। তো প্রশ্নটা একটু ডিফারেন্স আছে, কিন্তু দেখি উত্তরে কোনো ডিফারেন্স থাকে কিনা। তো দেখি তোমরা সবাই আগে একটু অ্যান্সারটা বলো, তারপরে আমি এটার অ্যান্সারটা বলে দিচ্ছি। সবাই একটু তাড়াতাড়ি করে অ্যান্সারটা বলে ফেলো। প্রোটিন সংশ্লেষণ মানেই কি হবে? ভেরি গুড। সো তুহিনকে দেখতে পারতেছি, কানিজ, দিশা, আলিয়া, তাওহিদ, নিশাদ, ভেরি গুড। তোমরা কিন্তু ধরে ফেলছো জিনিসটা। তারপর আমি অনেককে দেখছি এই জিনিসটা কেন জানি ভুল করে। প্রোটিন সংশ্লেষণ করা আর প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করা বোথ সেম। কোয়েশ্চেনটা জাস্ট একটু ঘুরায় পেঁচায় দেয়, তাতে করে তোমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাও, ঠিক আছে? সো প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করা সেই আগের মতোই, সেটা হবে রাইবোজোম। সো প্রোটিন রিলেটেড যা কিছু আমাদের কাছে আসুক না কেন, সেটা অলওয়েজ রাইবোজোমের সাথেই সম্পর্কিত হবে, এটা যাতে আমাদের মাথায় থাকে। সো প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে কে? স্থানটা নির্ধারণ করে হচ্ছে রাইবোজোম। এটা যাতে আমাদের কোনোভাবে ভুল না হয়। সো ভেরি গুড মারওয়া, তানভীর, আফিফা, আশিয়া, মিতুল, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে একটা তোমাদের তো পড়াশোনা ইজি করার জন্য আমরা মূলত ক্লাসগুলো নিচ্ছি। পড়াশোনাকে আরও ইজি করার জন্যে, ধরো আমি তো এখন অধ্যায় 2 পড়াইছি আর অধ্যায় 3 পড়াইছি, অনেকে আবার বলবো ভাই অধ্যায় 5, অধ্যায় 4 এগুলো কোত্থেকে পাবো? সো আমাদের পক্ষে তো এত ক্লাস এত বেশি তোমাদেরকে যদি নিতে যায় আমাদের জন্য আসলে একটু প্রেশার হয়ে যায়। সো আমরা যে কাজটা করার চেষ্টা করছি, তোমাদেরকে কিছু ক্লাস দিয়ে গাইডগুলো মানে গাইডেন্সটা যে কীভাবে পড়বা, কোন জায়গা থেকে কীভাবে প্রশ্ন আসে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। বাকি ম্যাটেরিয়ালসগুলো যদি তোমাদেরকে দিয়ে দেই আর বুঝাই দেয় কীভাবে পড়তে হবে, তাইলে কিন্তু ফাটাফাটি, আর কোনো কিছু লাগে না, রাইট? সো তোমাদের জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা বই কিন্তু পুরাটা দাগাইছি, কিসের ভিত্তিতে কোনটা এমসিকিউতে আসে ওই লাইনগুলো কিন্তু আমরা দাগাইছি পুরা বইয়ে, এবং দাগায় পুরা বইটাই তোমাদের জন্য রাখছি। জাস্ট তোমরা 16910 এই নাম্বারটাতে ফোন করবা, করে হচ্ছে তোমাদের এই দাগানো বইটা কালেক্ট করে ফেলবা। দাগানো বই কালেক্ট করলে ওর মধ্যে সব ইম্পর্টেন্ট এমসিকিউ যেখান থেকে আসে, যেই লাইনগুলো থেকে আসে, সেগুলো কিন্তু দাগানো পাবা। এবং আমরা এইভাবে দাগাইছি, ধরো হলুদ কালার দিয়ে দাগানো, লাল কালার দিয়ে দাগানো, সবুজ কালার দিয়ে দাগানো। তো যেগুলো সবচেয়ে বেশি আসে, কোনগুলো কম আসে, ওইভাবে জিনিসগুলোকে দাগানো আছে। তো
তো তোমরা জাস্ট বইটা কালেক্ট করে ফেললে কিন্তু তোমাদের প্রস্তুতিটা আরও ভালো হবে। তোমরা বাকি অধ্যায়গুলো এখান থেকে পেয়ে যাবো, ফোন করলেই হবে 16910 এই নাম্বারটাতে। তো চলো নেক্সট এমসিকিউটাতে চলে যাই। বাস্ট ফাইবার, নিশ্চয়ই সবাই বাস্ট ফাইবারের নাম শুনছো। বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটা সঠিক? হ্যাঁ, ফাইবার জিনিসটার সাথে সিভ নল প্রোটোপ্লাজমের প্রাচীর ঘেঁষে থাকে, সিভ প্লেট গঠন করে, গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। সো ফাইবার জিনিসগুলো হয়তো শক্তপোক্ত টাইপের জিনিস, ঠিক আছে। সো ফাইবারগুলো হচ্ছে দৃঢ়তা প্রদান করে, শক্তি প্রদান করে, ঠিক আছে। মানে দৃঢ়তা মানে শক্ত সামর্থ্যবান গাছ। গাছ কি হয়, ছোটবেলায় একদম নরম সরম থাকে, তারপর ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখান থেকে এটা কি হয়, আরো মোটা হয়, আরো শক্ত হয়। সেই যে বললাম বাস্ট ফাইবার, ফাইবার জিনিসটা হচ্ছে আসলে গাছটাকে আরেকটু শক্তিশালী করে, ঠিক আছে। সো এই বাস্ট ফাইবারটা কোথায় বা কিভাবে এটার সাথে সম্পর্কিত একটু সবাই বলো তো। হ্যাঁ, তাইলে সবাই কিন্তু ধরে ফেলছে, অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে ডি। ওকে, সো কেন এটা ডি আমি একটু বলে দিই, যেহেতু সবাই অ্যান্সারটা দিয়েই ফেলছো। ওই যে বললাম গাছটা যখন প্রাথমিক বৃদ্ধি হয় তখন কিন্তু এটা নরম সরম একটা গাছ থাকে, তারপরে ধীরে ধীরে যখন বৃদ্ধি প্রাপ্ত হয় বড় সড়ো হয়, যেমন ছোটবেলায় একদম ছোট একটা গাছ, চিকন ছোট্ট একটা গাছ, হ্যাঁ, তারপর ধরো গাছটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত যখন হয় তখন এরকম বড় সড়ো একটা গাছ তৈরি হয়, তাই না? তখন আমরা জিনিসটাকে বলতেছি এটা গৌণ বৃদ্ধি। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি গৌণ বৃদ্ধির সময় কি তৈরি হয়, গৌণ বৃদ্ধির সময় অ্যাকচুয়ালি এই বাস্ট ফাইবারটা তৈরি হয়। অল গুড, বুঝে ফেলছি আমরা সবাই। চলো নেক্সট এমসিকিউটাতে চলে যাই। দেহের অভ্যন্তরীণ এবং নাজুক অংশগুলা, তাহলে অভ্যন্তরে, আমাদের দেহের অভ্যন্তরে যে নরম এবং নাজুক অংশ, এখন বলতে পারো যে ভাই নরম এবং নাজুক অঙ্গগুলা কি কি। যেমন একটার কথা যদি আমি বলি, আমাদের যে ব্রেইন সেটা কিন্তু খুবই নরম, খুবই সেনসিটিভ। ব্রেইনে একটু আঘাত লাগলেই কিন্তু আমাদের অবস্থা একদম নাজেহাল হয়ে যাবে। কারণ কি, ব্রেইন হচ্ছে আমাদের দেহের হেডকোয়ার্টার, এখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয়। তার মানে এই জায়গায় যে কোনো কিছু হলে পুরো বডির অবস্থা কিন্তু একদম বাজে অবস্থা হবে। সো এই যেই বলতেছে দেহের অভ্যন্তরীণ নরম এবং নাজুক অঙ্গগুলা, যেমন আমি যদি বলি মস্তিষ্ক, এইটাকে কে রক্ষা করতেছে? হ্যাঁ, মাথার ভিতরে, মানে এই যে মাথার বাইরে দেখো শক্ত একটা হাড়, তাই না, অস্থি, ভিতরে হচ্ছে ব্রেইনটা সুরক্ষিত আছে। তার মানে অলরেডি তোমরা ধরে ফেলছো অ্যান্সারটা কি, ভেরি গুড। তোমাদের এখান থেকে কানিজ অ্যান্সার দিয়ে ফেলছে, নুসরাত, আলেয়া, তারপর হচ্ছে রঙ্গিতা, চন্দন, আফিফা, তারপর হচ্ছে আতিয়া, ভেরি গুড। তোমরা সবাই কিন্তু কারেক্ট অ্যান্সারটা দিয়ে ফেলছো। তাহলে দেখো এখান থেকে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু। স্কেলিটাল কথাটার মানে কি, স্কেলিটাল কথাটার মানে হচ্ছে কঙ্কাল তন্ত্র। হ্যাঁ, স্কেলিটাল মানে কঙ্কাল। সো কঙ্কাল কি দিয়ে তৈরি হয়, কঙ্কাল তো অস্থি দিয়েই তৈরি হয়। সো এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। আমাদের দেহের ভেতরকার যে নরম নাজুক অংশগুলা, সেগুলো বাইরের অস্থি দ্বারা সুরক্ষিত হয়, কঙ্কাল দ্বারা সুরক্ষিত হয়, তাই না? বুঝে ফেলছি না, স্কেলিটাল যোজক টিস্যু। ঠিক আছে, বুঝা যাচ্ছে। তো দেখো খুব যে কঠিন প্রশ্ন পরীক্ষাতে আসে বিষয়গুলো কিন্তু এরকম না। জাস্ট একটু কমন সেন্সগুলো যদি তুমি ইউজ করতে পারো, জাস্ট যদি বুঝতে পারো যে এইটা এটা বা এটার মানেগুলোও জানো। বায়োলজিতে কিন্তু সবগুলোর একটু মানে জানতে হয়, মিনিং জানতে হয়। যেমন এখানে স্কেলিটাল মানে যে কঙ্কাল, এটা একটু জানতে হবে। ফাইব্রাস মানে কি, ফাইব্রাস মানে হচ্ছে তন্তুময়, এটাও একটু জানতে হবে। কিউবয়েডাল, স্কোয়ামাস, এই ছোট ছোট মিনিংগুলো একটু তুমি যদি না জানো তাহলে কিন্তু খুব কঠিন। বাট আদারওয়াইজ যদি একটু মিনিংগুলো জাস্ট মনে রাখতে পারো, যেমন স্কোয়ামাস কি, মাছের আইসের মতো, ঠিক আছে। তারপর হচ্ছে কিউবয়েডাল মানে কি, ঘনক আকৃতির। এই জিনিসগুলো সম্পর্কে একটু করে হলেও তোমাকে জানতে হবে। অল গুড, চল। কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে? সবাই একটু বলে দাও কোনটাতে ফ্লোয়েম। আমরা জানি জাইলেম আর ফ্লোয়েমটা হচ্ছে কি, জাইলেম আর ফ্লোয়েমটা হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। এর মধ্যে ফ্লোয়েমের আবার অনেকগুলা পার্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। সো এই এমসিকিউটা দেখি দেখি কয়জন একটু গেস করো। এখানে বলতেছে ধান, গম, আম, জাম, কত কিছু দেয়া আছে, তাই না? এখন দেখি ভাইয়ারা কয়জন এটা বলতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, ধান, গম এগুলার মধ্যে একটা পার্থক্য। ধরো ধান, গম, নারিকেল, আম, চারটা ধরনের এখান থেকে কি দেয়া আছে, উদ্ভিদ দেয়া আছে। এর মধ্যে বৃক্ষ জাতীয় উদ্ভিদ কোনটা, সেগুলো একটু তোমাকে এখান থেকে বের করতে হবে। বৃক্ষ জাতীয়,
ঠিক আছে, বৃক্ষ জাতীয় উদ্ভিদ কোনটা সেটা একটু তোমাকে বের করতে হবে। কি বললাম? গম, ধান, নারিকেল, আম, এই চারটার মধ্যে কোনটা বৃক্ষ জাতীয় সেইটা তোমাকে একটু এখান থেকে বের করতে হবে। সো বৃক্ষ জাতীয় উদ্ভিদ কোনটা সেটা একটু বের করলে তুমি এটার অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, সো গম কখনই বৃক্ষ না, ধান তো অবশ্যই না। তো তুমি যদি এখান থেকে অ্যাকচুয়ালি অ্যান্সার পাইতে চাও সেটা সহজ, আম। ঠিক আছে, আম হচ্ছে বৃক্ষ জাতীয়। সো বৃক্ষ জাতীয় যেহেতু, তাই আমটাই হচ্ছে আমার অ্যান্সার। অল গুড, বুঝতে পারছি আমরা। আসো, সো পরের এমসিকিউটাতে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা অনলাইন ব্যাচের যে 6টা সাবজেক্ট পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা আর ইংরেজি, তাই না? সো এই যে সাবজেক্টগুলো আমরা পড়াই, এই সাবজেক্টগুলার অর্ধবার্ষিকের প্রস্তুতির জন্য ফ্রি কোর্স আমরা কিন্তু তোমাদের জন্যই লঞ্চ করছি, এবং এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। তোমার কোনো টাকা পয়সা দিয়ে কোর্সটা করা লাগবে না। আমরা এই কোর্সটা করছি যাতে তোমরা পরীক্ষার আগে, যে এখন যেমন ফ্রিতে ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলার রিলেটেড ম্যাটেরিয়ালসগুলোও তোমাদের এখানে সব থাকবে। এবং এই ক্লাসটা তো ধরো তোমার ডিলিট হয়ে যায় লাইভগুলো কয়দিন পরে, এখানে এই সব কিছু রেকর্ডেডও থাকবে। তার মানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যেই ধরনের প্রশ্নগুলো আসে সেগুলোর সমাধান, তারপরে আমরা যে এখানে যে রিভিশন ক্লাসগুলো আমরা করাচ্ছি সেই রিভিশন ক্লাস এবং সেটা রেকর্ড, এবং তোমাদের জন্য স্পেশাল এক্সামের সাজেশন এবং দাগানো বই, এক কোর্সের ভিতরে সব কিছু দেওয়া আছে, যাতে করে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা আরও সুপার ডুপার হয়, 100তে 100 হয়, খুব ইজিলি সব কিছু এক জায়গায় পেয়ে যাও। তো সবাই আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাতে গিয়ে এই কোর্সটাতে এনরোল করে ফেলবে, যাতে তোমাদের সব কিছু এক জায়গায় গুছানো থাকে। এখন তো আসতেছো, একটা লাইভ ক্লাস করতেছো, এরপরে আরেকটা লাইভ ক্লাস করবা, সব হারায় যাবে। সো যাতে করে তোমার লাইভ ক্লাস থেকে শুরু করে সব কিছু রেকর্ডের এক জায়গায় পাও, তার জন্য কিন্তু এই কোর্সটা। তো সবাই একটু এখনই বন্ধুদেরকে শেয়ার করে জানায় দাও, যাতে সবাই এই কোর্সটা সম্পর্কে একটু জেনে নিতে পারে, যাতে তোমার ফ্রেন্ডরা আজকের ক্লাসটা ধরো করতে পারলো না, কিন্তু সে কোর্সে যদি এনরোল করে ফেলে, সে কিন্তু সব কিছু এখানে রেকর্ডেরও পেয়ে যাবে। সো একটু তাড়াতাড়ি করে সবাই শেয়ার করে ফেলো, শেয়ার করে আবার ডান লিখে দাও, এবং শেয়ার করলে তো তোমার জন্য পুরস্কার সারপ্রাইজ আছেই, তুমি একটা টি শার্ট কিন্তু জিতে নিতে পারবা। অল গুড, সো সবাইকে শেয়ার করে ডান লিখে দাও, আমরা পরের এমসিকিউটাতে চলে যাই, যাতে তোমার কোনো ফ্রেন্ড এই কোর্সটা মিস না করে। ঠিক আছে, ওকে। সো আসি, আমরা সামনের দিকে আগাই। এটা কিভাবে করব ভাইয়া? এটা তোমার 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে খালি তুমি কোর্সটাতে, তুমি যদি জাস্ট কোর্সটাতে তুমি ফ্রিতে এনরোল করবা, করলেই বাকি সব কিছু তুমি ওখানেই পেয়ে যাবা। ঠিক আছে, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। যেহেতু এমসিকিউটা মোটামুটি সলভ করতেছিলাম, নবম এমসিকিউটা, 9টা এমসিকিউ কিন্তু আমরা অলমোস্ট সলভ করে ফেলছি, তাই না? আচ্ছা, কি বলছে নবম এমসিকিউতে? প্রাণী কোষে পাওয়া যায় কোনটা, মানে প্রাণী কোষে কোন অংশটা স্পেশালি পাওয়া যায়, যেটা উদ্ভিদ কোষে কম পাওয়া যায় বা পাওয়া যায় না। একটু খেয়াল করি আমরা, হ্যাঁ। সো খুবই সহজ, আমি তোমাদেরকে সবসময় বলছি না যে এমসিকিউটা কোনটা হবে না, সেটাও যদি একটু মাঝে মাঝে বুঝি, তাহলে কিন্তু আমাদের জন্য প্রশ্ন সলভ করা আরো ইজি হয়ে যায়। খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, সবুজ কালারের প্লাস্টিড, এটা অবশ্যই প্রাণীতে থাকবে না, এটা থাকবে কোথায়? উদ্ভিদে। ক্রোমোপ্লাস্ট, রঙিন প্লাস্টিড, এটাও অবশ্যই প্লাস্টিড, সবগুলোই হচ্ছে উদ্ভিদের, প্লাস্টিক কখনোই প্রাণীতে থাকে না। তাইলে লিউকোপ্লাস্ট, তাও প্লাস্টিক নাই, তাইলে আর বাকি থাকতেছে একটা গোলজি বস্তু। সো গোলজি বস্তুটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার, গোলজি বস্তুটাই প্রাণীতে পাওয়া যায়। তো দেখো, মাঝে মাঝে যে অ্যান্সারটাই জানতে হবে নেসেসারি না, তুমি অ্যান্সার কোনটা হবে না সেটা দিয়েও কিন্তু বের করে ফেলতে পারবা যে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝে ফেলছি না? চলো সামনে আগে। কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়? ঠিক আছে, চোঙ মানে কি? চোঙ মানে ধরো হচ্ছে, আমি যদি দেখাই খাটো চোঙের ন্যায়, যেমন আমি যদি তোমাকে একটু এঁকেই দেখাই, যেমন ট্রাকিডের কোষগুলা আর হচ্ছে তোমার হচ্ছে ভেসেল। ওকে, সো একটু চোঙাকৃতির, আমরা তো চোঙ বুঝি তাই না, তো চোঙাকৃতির অংশ কোনটা, ট্রাকিড না ভেসেল? হ্যাঁ, একটু জাস্ট ট্রাকিড না ভেসেল একটু তাকায় বলো তো। আমি যদি এটাকে 1 দেই, এটাকে যদি 2 দেই,
বলো তো কোনটা খাটো চোঙ বা চোঙাকৃতির কোনটা, সবাই একটু বলো তো। চোঙাকৃতির কোনটা মনে হচ্ছে দেখে? ভেরি গুড, তোমরা সবাই বলতেছো 2 নাম্বার আকৃতিটা দেখে চোঙাকৃতি মনে হচ্ছে। তাহলে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে ভেসেল। সো আমরা সবাই কি বলবো? খাটো চোঙের নাই। এই এমসিকিউটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। সো সবাই একটু এই এমসিকিউটা ভালো করে মাথায় রাখবে। সো ট্রাকিট সম্পর্কে আর ভেসেল সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। এই দুইটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট দুইটা টপিক। সো আমরা এখান থেকে খাটো চোঙের নাই কোনটাকে বলবো? ভেসেল। বুঝে ফেলছি? অল গুড। ইম্পর্টেন্ট এমসিকিউ, ইম্পর্টেন্ট টপিক, নোট করে রাখতে হবে যে এই টপিকটা ভালো করে দেখতে হবে। কোনটিকে স্টোন সেল বলা হয়? কোনটিকে স্টোন সেল? সো এই স্টোন সেল কাকে বলে? এটা প্রচুর পরিমাণে 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবেও কতে আসে। সো 1 মার্কসের প্রশ্ন হিসেবে এটা কোথায় আসে? ক নাম্বার প্রশ্নতে 1 মার্কসের প্রশ্ন হিসেবে আসে। তার মানে কোনটাকে স্টোন সেল বলা হয়, সেটা কোনটাকে বলা হয় দেখি সবাই বলো তো। খুবই ইজি, এটা কিন্তু জানতে হবে, এটা 1 মার্কসের কোয়েশ্চেনেও আসে। ভেরি গুড, অলরেডি আফিয়া, আসগর আলী, তাসিন সবাই অ্যান্সার দেওয়া শুরু করে দিছে। ঠিক আছে, আমরা 11 নম্বর প্রশ্নে আছি, 10 শেষ। হ্যাঁ, 10-এর বি ঠিক আছে। ফাহিমা জান্নাত, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্ক্লেরাইট, তোমরা অ্যান্সার কারেক্ট দিছো, স্ক্লেরাইট। তো স্টোন সেল কাকে বলে? স্ক্লেরাইটকে স্টোন সেল বলে। এই জিনিসটা একটু সবার জানতে হবে, কারণ এটা প্রচুর ক এর কোয়েশ্চেনেও আসে। চলো সামনে আগাই, এবং সামনে আগানোর আগে তোমাদেরকে একটা জিনিস একটু বলে নেই। তোমাদের এই যে গ্রুপটা, ক্লাস 9-এর সুপার স্টুডেন্টস, এই গ্রুপটা খোলার উদ্দেশ্যই হচ্ছে যাতে সব আমাদের দেশব্যাপী সব ক্লাস 9-এ যারা এখন এসএসসি 27 ব্যাচ, তোমরা যাতে এই জায়গা থেকে আমাদের যা কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি, তোমাদের জন্য এই যে ফ্রিতে ক্লাস নিচ্ছি, ফ্রিতে কোর্স লঞ্চ করতেছি, সবগুলো যাতে তোমরা এক জায়গায় এসে পাও, সবাই যাতে এক জায়গায় এসে সহজে ইনফরমেশনটা পেয়ে যেতে পারো। সো সবসময় চেষ্টা করবা তুমি তোমার বন্ধুরা যাতে এই গ্রুপটাতে কানেক্টেড থাকো, কারণ আমাদের সব আপডেট তোমরা কিন্তু এই গ্রুপটাতে পাবা, ক্লাস 9 সুপার স্টুডেন্টস। সেইখানে আমরা এখন কিসের সলিউশন করতেছি? 50টা পরীক্ষায় আসার মতো এমসিকিউ, এরপরে আমরা করব সিকিউ, এরপরে আমরা আস্তে আস্তে ডাউট সলভ করব, তারপরে আমরা তোমাদের জন্য পরীক্ষায় কিভাবে সহজে, যে বায়োলজি বলো মনে থাকে না, বায়োলজি নাকি তোমাদের সহজে অনেক ইনফরমেশন কিভাবে মনে রাখবা, বা তুমি কিভাবে অল্প পড়ে বেশি জিনিসপত্র, বেশি পরীক্ষার মার্কস কাভার করবা, সেই ধরনের টিপস ট্রিক্স কিন্তু আমরা এই গ্রুপটাতে শেয়ার করব। তো সবাই চেষ্টা করবা তুমি এবং তোমার বন্ধুরা যাতে অবশ্যই এই গ্রুপটাতে যুক্ত থাকো, যাতে কোনো কিছু তোমাদের মিস না হয়ে যায়। ঠিক আছে, চলো। প্যারেনকাইমা টিস্যুতে কোনটা ঘটে? প্যারেনকাইমা টিস্যুর কাজ কি? ঠিক আছে, প্যারেনকাইমা টিস্যু। তো সবসময় মনে রাখবা প্যারেনকাইমা এটার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে খাদ্য। তো খাদ্য, সেটা জমা রাখা হোক, সেটা প্রস্তুতি হোক, সব জায়গাতেই প্যারেনকাইমা। সো প্যারেনকাইমাকে সবসময় মনে রাখবা প্যারেনকাইমা একটা খাদক। সো খাদক কেন বলতেছি? কারণ খাদ্য রিলেটেড সব কিছু প্যারেনকাইমার সাথে ঘটে। তার মানে এখান থেকে অ্যান্সারটা অলরেডি বুঝে গেছো, সেই অ্যান্সারটা হবে খাদ্য প্রস্তুত, তাই না? সহজ। তাহলে প্যারেনকাইমা খাদক, খাদ্য প্রস্তুত। ঠিক আছে, আসো। আদি প্রকৃতির কোষে কোনটা থাকে? আদি কোষ, আদি কোষে কোনটা থাকে? কখনো জিজ্ঞেস করতে পারে কোনটা থাকে না, এখানে জিজ্ঞেস করছে কোনটা থাকে। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড। সো একটা জিনিস মনে রাখবা, আদি প্রকৃতির কোষ, যেমন আমি যদি বলি একটা কথা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে আদি। সো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আদি কোষীদের ক্ষেত্রে প্রোটিনটা দরকার হয়। কি দরকার হয়? প্রোটিনটা দরকার হয়। সো প্রোটিন যেহেতু দরকার হয়, তাহলে প্রোটিন কোত্থেকে তৈরি হবে? প্রোটিনটা তৈরি হওয়ার অঙ্গাণুটা কোনটা দেখি তোমরা বলে ফেলো, দেখি কয়জন ধরতে পারছে আমার কথা দিয়ে। হ্যাঁ, সবাই কিন্তু ভালোভাবে অ্যান্সারটা দিয়ে ফেলছে। তাসিন, তাওহিদ, তানহা, আদ্রিতা, ভেরি গুড। ভেরি গুড, তোমরা কিন্তু ধরে ফেলছো মোটামুটি। তার মানে যেহেতু প্রোটিন তৈরি করতে হবে, কি কি পাওয়া যাবে?
রাইবোজোমটা পাওয়া যাবে। আসো, কোন তন্ত্রটি পেশিকে চালনা করে? এইটার থেকে সহজ এমসিকিউ আমার মনে হয় না পৃথিবীতে আর হইতে পারে, তাই না? পেশিকে চালনা করবে কি বাবা? রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, স্নায়ুতন্ত্র? কখনো হবে? পেশি মানে পেশি, তাহলে পেশি তন্ত্র পেশিকে চালনা করবে। এই এমসিকিউটা যে পারে নাই সে আর কোনো পরীক্ষায় আর কিছু করতে পারে নাই। সো এই এমসিকিউটা অবশ্যই পারা উচিত এবং পারছে হয়তো সবাই। সো এটা যশোর বোর্ডে আসছিল সেই 2015 সালে। বাট একটা জিনিস মনে রাখবা, পরীক্ষায় যখন প্রশ্ন করা হয় সব প্রশ্ন যে অনেক কঠিন করা হয় বিষয়টা এরকম না। তোমাদের মাথায় মাঝে মাঝে যেটা ঘুরে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন মানে মনে হয় সবকিছু অনেক কঠিন, অনেক মানে একদম আপার লেভেলের না। সো এইটা মনে করে যারা পরীক্ষার হলে যায় তারা দেখে অনেক সহজ প্রশ্নকে অনেক কঠিন করে চিন্তা করে। এই যে পেশিতন্ত্র, এইটা বুঝতে তো বাবা তোমাকে মানে পড়াশোনারও করার কোনো দরকার নাই। তাইলে তোমার মাঝে মধ্যে পরীক্ষাতে সহজ প্রশ্নও আসবে, কঠিন প্রশ্নও আসবে, মানে সবার কথা চিন্তা করে কিন্তু পরীক্ষার প্রশ্নটা করা হয়, ঠিক আছে? তো সবাই একটু এর জন্য সহজ প্রশ্নগুলো যাতে ভুল না হয়। ফাতেমা, আলিফ, তারপর হচ্ছে মোহাম্মদ, আদিবা, মোহাম্মদ, পাপিয়া, ভেরি গুড। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো সবাই। এইখান থেকে একটা জিনিস এবার একটু খেয়াল করো। এইবার সহজে যে জিনিসটা নিয়ে ঝামেলা হয়, সো পেশিকে চালনা করে, এখানে আরেকটা ঝামেলা আছে। এই ঝামেলাটা একটু বুঝাই দিই তোমাদেরকে। ঝামেলাটা হচ্ছে, আমরা যখন পেশির কথা বলি, পেশিকে চালনা করে কিন্তু আমাদের হেডকোয়ার্টারটা, ঠিক আছে? হেডকোয়ার্টার। সো হেডকোয়ার্টারটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। সো পেশির সঙ্গে পেশির সম্পর্ক এবং সেটার সঙ্গে আবার কি স্নায়ুতন্ত্রের সম্পর্ক আছে। তার মানে আমাদের পেশিটা চলতেছে ফিরতেছে সেই জিনিসটা হচ্ছে পেশিতন্ত্র। বাট এইটাকে কন্ট্রোল করার যে কাজটা, সেই কন্ট্রোল করার কাজটা করতেছে আমাদের হেডকোয়ার্টার, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক আছে? সো এই জায়গাটায় এই জন্য আমাদেরকে মাঝে মাঝে একটু সবসময় এখানে কেয়ারফুল থাকতে হবে যাতে কোন বিষয়টা কোথায় বলতেছে সেটা যাতে আমরা একটু বুঝতে পারি, ঠিক আছে? সো এইখান থেকে কোন তন্ত্রটা পেশিকে চালনা করে যদি বলে তাইলে আমাদের হবে স্নায়ুতন্ত্র, কারণ এটাই হচ্ছে আমাদের কন্ট্রোলিং অর্গান। বাট আমাদের যখন বলবে যে কোনটা পেশি কোন তন্ত্রের অন্তর্ভুক্ত, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে হবে যে পেশিতন্ত্র। তাহলে কোনটা পেশি কোন তন্ত্রের অন্তর্ভুক্ত? পেশিতন্ত্র। আর কে এটাকে চালনা করে? তাইলে আমাদেরকে বলতে হবে যে এটা স্নায়ুতন্ত্র। কারণ আমাদের দেহের অঙ্গ চালনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু তৈরি হয় যে স্নায়ুতন্ত্র থেকে। তার মানে এখানে মাঝে মধ্যে সহজ জিনিসও আসবে, আমাদের মাঝে মধ্যে কঠিন জিনিসগুলোও আসবে। সহজ জিনিস কঠিন জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে, একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে চালনা করে যখন বলবো তখন বলবো স্নায়ুতন্ত্র, যখন বলবো কোন তন্ত্রের অন্তর্ভুক্ত তখন বলবো পেশিতন্ত্র। তো এই জিনিসটা যাতে আমাদের একটু মিস না হয়। অল গুড? অল গুড, বুঝে ফেললাম। আসো, ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটা প্রযোজ্য? ঐচ্ছিক পেশি, ঠিক আছে? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, দুই ধরনের পেশি হচ্ছে আমাদের দেহে আমরা পাই। এই ঐচ্ছিক পেশিটার দিকে একটু খেয়াল করো। আমরা যখন হাত নাড়াই, হাত নাড়াইলে দেখো খুব দ্রুত আমরা হাতটা নাড়াইতে পারতেছি। আর যখন তুমি একটু চিন্তা করো যে আমাদের একটা খাবার খাইলাম, খাবারটা কি বলার সাথে সাথে হজম হয়ে যায়? না, হয় না। তার মানে অনৈচ্ছিক পেশিটা এটা একটু আস্তে আস্তে সংকুচিত প্রসারিত হয়, আস্তে ধীরে। আর ঐচ্ছিক পেশিটা এটা খুব দ্রুত সংকুচিত প্রসারিত হয়। তার মানে ঐচ্ছিক পেশির গঠনটাই এমন যাতে আমি খুব দ্রুত চলতে পারি, খুব দ্রুত এইখান থেকে ওই জায়গায় চলে যেতে পারি। ঐচ্ছিক পেশির কাজটাই হচ্ছে যাতে দ্রুত আমরা মুভ করতে পারি। আর অনৈচ্ছিক পেশিটা হচ্ছে ধীরে সুস্থে দেহের অভ্যন্তরীণ বিভিন্ন পেশির চলাচল হবে। তো দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে, এটাই হচ্ছে ঐচ্ছিক টিস্যুর একটা মূল বৈশিষ্ট্য। তারপরে যদি আমরা একটু বাকিটা জেনে নিই, কোষগুলো মাকু আকৃতির। মাকু আকৃতির কোষ হয় মূলত অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে। ইন্টারক্যালেটেড ডিস্কটা থাকে মূলত হৃদ পেশির ক্ষেত্রে, হৃদ পেশির ক্ষেত্রে। আর বাদ বাকি যেটা আছে প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ। অভ্যন্তরীণ অঙ্গ মানে সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি।
তাহলে দেখো একটা এমসিকিউ দিয়ে আমরা কিন্তু অনেকগুলা তথ্য সম্পর্কে জেনে নিতে পারি। সুতরাং চেষ্টা করবা প্রত্যেকটা এমসিকিউর অপশনসগুলা যাতে তুমি ভালো করে জেনে নাও। তাহলে এটার অ্যান্সার তো আমি বলেই দিলাম, সেটা হচ্ছে দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ঠিক আছে, বুঝলাম এই বিষয়টা। আসো সামনের দিকে যাই। পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না? বাবারা এইটা এত এত এতবার পরীক্ষায় আসে যে তুমি এটা কল্পনাও করতে পারবা না। এই এমসিকিউটা ধরো, এই যে চ্যাপ্টার 2 এর কথা বলতেছি, চ্যাপ্টার 2 থেকে আমার দেখা সবচেয়ে বেশি যে এমসিকিউটা আসছে সেটা হচ্ছে এই এমসিকিউটা। সেটা কি, কোনটার মধ্যে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না? সো এইটা দেখি সবাই একটু তাড়াতাড়ি করে অ্যান্সার করে ফেলো। পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না? সব একটু তাড়াতাড়ি এটা অ্যান্সার করে ফেলো, এটা সবার পারা উচিত। যেমন আমাদের নিউক্লিয়াস থাকে না এরকম আরেকটা কিন্তু দেহের পার্ট আছে, সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। এটার সাথে ওইটাও একটু বলে দেই, লোহিত রক্তকণিকা। সো দেখি কয়জন এটা বলতে পারো, পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না। ভেরি গুড, পাপিয়া, ফাহিম সবাই অ্যান্সার বলে দিচ্ছে। তাসিন, নিশাত ভেরি গুড, শিহাব, আলেয়া ভেরি গুড। তার মানে নিউক্লিয়াস থাকে না, এইটার অ্যান্সারটা হচ্ছে কি, সিভ কোষ। সিভ কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। থাকে না এরকম আরেকটা উদাহরণ কিভাবে মনে রাখবা? লোহিত রক্ত কণিকা আরবিসি, এইটাতেও কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। বুঝে ফেললাম, অল গুড। আসো এবার সামনের দিকে আগাই। প্যারেনকাইমা টিস্যুতে কোনটা ঘটে? প্যারেনকাইমা টিস্যুতে কোনটা ঘটে? সো আমি তোমাদেরকে এর আগেই বলছি, প্যারেনকাইমা কথাটার সাথেই সম্পর্কিত হচ্ছে, এটা কি বলছি, খাদক টিস্যু বলছি। প্যারেনকাইমা টিস্যু হচ্ছে খাদক টিস্যু, খাবার রিলেটেড বিভিন্ন ধরনের কাজকর্ম দেখবা এই টিস্যুতে ঘটে। সো দেখি এইটা মনে রাখলেই তোমরা কিন্তু বাকি অ্যান্সারটা দিয়ে ফেলতে পারো। তাড়াতাড়ি করে ঝটপট এটার অ্যান্সারটা দিয়ে ফেলো। এই খাবার, খাদক টিস্যু। ভেরি গুড আলিয়া, তারপর হচ্ছে তোমার মুফিজুল, তাসিন, অদ্রিতা, রঙ্গিতা, আফিফা, মায়া ভেরি গুড। তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিছো। সেটা কি, প্যারেনকাইমা টিস্যু যেহেতু খাদক টিস্যু, তার মানে খাদ্য প্রস্তুত, এটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। পারছি, সবাই বুঝতে পারছি। আসো পরের এমসিকিউটাতে চলে যাই। আচ্ছা, পরের এমসিকিউটা যাওয়ার আগে তোমাদের জন্য রুটিনটা একটু এখানে দিয়ে দেই। রুটিনটা হচ্ছে তোমাদের ক্লাসটা যেমন আজকে মঙ্গলবার 17 জুন, এই ক্লাসটা আজকে হচ্ছে, রাইট? সো এর পরবর্তী ক্লাসটা কবে হবে? এর পরবর্তী ক্লাসটা হবে বৃহস্পতিবার 19 জুন। কিসের ক্লাস? উচ্চতর গণিতের ক্লাস। তারপরে আবার রসায়নের ক্লাস, তারপরে আবার জীববিজ্ঞানের ক্লাস। সো এইভাবে তোমাদের জন্য পুরো রুটিনটা এখানে দেয়া থাকলো, যাতে করে কোনো ক্লাস তোমাদের মিস না যায়। সো আবারও শেয়ার করে জানায় দাও তোমার ফ্রেন্ডদেরকে, যাতে তোমরা এই জায়গাতে এই ক্লাসগুলা কোনোভাবেই মিস না করো। ঠিক আছে, বুঝতে পারছো? সো এই জিনিসটা সবাই একটু শেয়ার করো, ফ্রেন্ডদেরকে বলো। মাহবুব, আদিবা, তারপরে হচ্ছে লিহিন, আয়েশা, সাদমান, তন্ময়, মিতুল, রোদেলা, সবাই একটু তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও তো, যাতে সবাই এই রুটিনটা পেয়ে যায়, কারো কাছ থেকে যাতে এই রুটিনটা মিস না হয়। ঠিক আছে নিশাদ, তারপর হচ্ছে আসগর, সুমিতা, তারপর হচ্ছে আতিয়া, তানহা, সবাই একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দাও, এবং এই রুটিনটা সবাই পারলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখো, যাতে কোনো ক্লাস তোমাদের মিস না হয়। চলো পরের এমসিকিউটাতে যাই। কোষ আরোহণ কিসের মাধ্যমে ঘটে? কোষ আরোহণ, ঠিক আছে, কোষ আরোহণ কিসের মাধ্যমে ঘটে? কোষ আরোহণ কথাটার মানেটা আসলে কি? ধরো একটা গাছ, গাছের এখানে কি থাকে? মূল থাকে নিচে, তাই না? মূলের এখানে মাটি থাকে, মাটির আশেপাশে কতগুলো পানি থাকবে, তাই না? পানি 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 থাকে। এই যে পানি, যে বিভিন্ন গাছের অভ্যন্তরে প্রথমে পানি প্রবেশ করবে, তারপর নিচ থেকে আস্তে আস্তে পানিগুলো উপরে যাবে, উপরে যাবে, উপরে যাবে, গিয়ে কোথায় পৌঁছাবে? পৌঁছাবে গিয়ে পাতায় পৌঁছাবে।
সো গাছের পাতায় পানি পৌঁছানোটা খাবার তৈরির আগে মানে সালোক সংশ্লেষণের আগে খুব ইম্পর্টেন্ট একটা কাজ, যাতে এখানে আমার পানিটা পৌঁছায়। ওকে, সো এই যে বললাম আমরা কোষ রসের আরোহণ, হ্যাঁ আরোহণ মানে উপরের দিকে যাওয়া, এটা কিসের মাধ্যমে ঘটে? এটা কি ভেসেল, ট্রাকিট, সিভনল না ফ্লোয়েম ফাইবার? সবাই একটু বলে ফেলো দেখি। কোষ রসের আরোহণ, কোষ রসের আরোহণ, জাইলেম, ফ্লোয়েম। ফ্লোয়েম কিন্তু উৎপাদিত খাদ্যটা সব জায়গায় পৌঁছায় দেয়। ঠিক আছে, কি বলছি? ফ্লোয়েম, এইটার কাজ কিন্তু খাবার পৌঁছে দেওয়া, মানে যেই পাতায় খাবার তৈরি হবে সেটাকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়ার কাজ হচ্ছে ফ্লোয়েমের। সো এইটা বাদ, এটা হবে না। বাকি তিনটার মধ্যে এবার একটু দেখি কোন জায়গায়। এ বলতেছে ভেরি গুড, আনিকা এ বলছে, রঙ্গিতা সি বলতেছে, তামিম এ বলতেছে, তার মানে ভালো কনফিউশন হয়েছে এটা নিয়ে, তাই না? আচ্ছা, আগে আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা হচ্ছে ভেসেল। ভেসেল কথাটার মানেটাও একটু বুঝাই দিই। ভেসেল মানে কোনো কিছুর পরিবহনের, ভেসেল যেমন হচ্ছে জাহাজকে একটা ভেসেল বলা হয়, ঠিক আছে? সো ভেসেলই হচ্ছে মূলত কোষ রসের আরোহণ। প্রথম কথা হচ্ছে জাইলেম এই কোষ রসের আরোহণের জন্য দায়ী। ফ্লোয়েম কিন্তু খাবার পরিবহন করে। ফ্লোয়েম কিন্তু মাটির থেকে পানি নিয়ে পাতা পর্যন্ত পৌঁছায় না, সে পাতা থেকে, ফ্লোয়েমের কাজ কি? পাতা থেকে খাবার পৌঁছায় দেওয়া। পাতা থেকে উদ্ভিদের সারা দেহে কি পৌঁছায় দিবে? খাবার পৌঁছায় দিবে। সো এইটা কিন্তু আগেই বাদ। আর বাকি থাকে কি জাইলেমের যেই পার্টগুলা, সেই জাইলেমের অংশগুলোর মধ্যে ভেসেল হচ্ছে মূলত কোষরস আরোহণের কাজটা করে থাকে। ঠিক আছে, বুঝা গেছে? আসো তারপরের এমসিকিউটাতে চলে যাই। নিচের কোনটি উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন এর মূল কাজ? তাহলে বলতেছে দেখো এখানে প্যারেন কাইমা আছে, তারপর কোলেন কাইমা আছে, স্ক্লেরেন কাইমা আছে এবং অ্যারেন কাইমা আছে। সো দেখি এইটার অ্যান্সারটা কয়জন দিতে পারো। উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান, এখানে একটু মাথায় রাখবা দৃঢ়তা প্রদানের কথা বলছে কিন্তু। সো দেখি এইটার সাথে এবার মেলায় কয়জন কারেক্ট অ্যান্সারটা দিতে পারো। দৃঢ়তা প্রদানের জায়গাটাতে একটু ভালো করে ফোকাস করবা। আচ্ছা, আমাকে তার আগে সবাই একটু জানাও তো যে আমার অডিও ভিডিও সবকিছু কি ক্লিয়ার কিনা। সবাই একটু বলো তো আমার অডিও ভিডিও সবকিছু কি ক্লিয়ার। জোবা, মান্তাসা, সবাই একটু বলো তো আমার অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু কিন্তু ঠিকভাবে চিন্তা করবা। আমি কিন্তু দৃঢ়তা প্রদান জায়গাটাকে হাইলাইট করছি, কেন হাইলাইট করছি এটা কিন্তু এখনই বলবো, বাট তার আগে দেখি তোমরা এটার সাথে মিলাইতে পারো কিনা। কে নৃসিংহ দেব কিন্তু ভালো, পাপিয়াও ভালো অ্যান্সার দিচ্ছে, আদিবা ভেরি গুড। ফাহিমের অ্যান্সারটা আবার একটু চিন্তা করো। তারপরে হচ্ছে এখান থেকে হ্যাঁ মিম ভালো, ভেরি গুড। আফিফা, রঙ্গিতা, আত্মিয়া, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে। তাসিনের অ্যান্সারটাও ঠিক আছে। তো চল আমরা একটু এই জিনিসটি সম্পর্কে একটু জানি। অ্যান্সারটা হচ্ছে দৃঢ়তা প্রদানটা সবসময় রিলেটেড হয় স্ক্লেরেন কাইমার সাথে। কিসের সাথে? স্ক্লেরেন কাইমা। প্যারেন কাইমা আর অ্যারেন কাইমা, হ্যাঁ এই দুইটা তো মোটামুটি বায়ু কুঠুরিযুক্ত প্যারেন কাইমাকে অ্যারেন কাইমা বলে। সো প্যারেন কাইমা বলছে অলওয়েজ কিসের সাথে রিলেটেড? খাদ্য। আর অ্যারেন কাইমাটা হচ্ছে বায়ু বা বাতাস। সো প্যারেনকাইমা, অ্যারেনকাইমা, অ্যারেনকাইমা হচ্ছে এক ধরনের বিশেষ প্যারেনকাইমা। আর দৃঢ়তা প্রদান বা শক্তি সামর্থ্যবান করে তোলার জন্য যেই টিস্যুটা হেল্প করে সেটা হচ্ছে স্ক্লেরেন কাইমা। তার মানে সবসময় কারেক্ট অ্যান্সারটা জানার পাশাপাশি তোমাকে অন্যান্য অ্যান্সারগুলো বা অপশনসগুলো সম্পর্কে যদি তুমি একটু ধারণা রাখো, তোমার জন্য কিন্তু খুব ইজিলি বাকি সবগুলো অ্যান্সার করা খুব ইজি হয়ে যায়, বা তুমি কনফিডেন্টলি একদম কারেক্ট অ্যান্সারটা কিন্তু দিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে বুঝে ফেললাম স্ক্লেরেন কাইমা হচ্ছে দৃঢ়তা প্রদান করে, প্যারেন কাইমা তো খাদ্যর সাথে সম্পর্কিত। সো যারা এ বলতেছিলা কারেক্ট হয় নাই। ঠিক আছে মুনতাসির, ওকে। সো আসো আমরা সামনের দিকে আগাই এবার।
বৃক্কের বোমেন্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? তো আবরণী টিস্যুর অনেকগুলা টাইপ আছে, ঠিক আছে? এর মধ্যে বলছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল। সো এই জায়গাটা একটু ভালো করে ফোকাস করবা, এবং এই জায়গা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। সো এই টাইপের এমসিকিউ, বা আমি যদি বলি এই 4টা অপশন সম্পর্কে তোমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো বৃক্কের বোমেন্স ক্যাপসুলে কি ধরনের টিস্যু পাওয়া যায়? দেখি সবাই একটু গেস করে তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি করে অ্যান্সারটা দিয়ে ফেলো। স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, সিলিয়া, কোনটা? এ এ এ এ অনেকে এ বলতেছে, অনেকে বি বলতেছে, অনেকে সি বলতেছে, মানে সবাই কনফিউজড হয়ে গেছে, রাইট? সো আমি একটু বলে দিই আগে অ্যান্সারটা। বৃক্কের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায় হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, ঠিক আছে? সিলিয়াযুক্ত আবরণী টিস্যু যেটা, যারা অনেকে ডি বলতেছে দেখলাম, সিলিয়াযুক্ত আবরণী টিস্যুটা মূলত পাওয়া যায় শ্বাসনালীর ভিতরে। হ্যাঁ, শ্বাসনালীর ভিতরে পাওয়া যায়। সো ডি অ্যান্সারটা আসলে হবে না, ঠিক আছে? ডি অ্যান্সারটা হবে না। মূলত সাধারণ আবরণী টিস্যু, সেটাই বৃক্কের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায়। সো এই অপশনসগুলো সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, এবং এই এমসিকিউটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। চলো সামনের দিকে আগাই। উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ বলছে, তাই না? আমরা জানি কোষের বাইরের দিক থেকে প্রথমে পাওয়া যায়, উদ্ভিদে যদি হয়, উদ্ভিদের কথা বলছে, তাহলে ধরো আমি যদি বলি বাইরেরটা হচ্ছে কি, বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর পার হইলে তারপরে ভিতরে হচ্ছে কোষ ঝিল্লি। এই হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লির কাজগুলো এখানে দিয়ে দিছে, বলছে কোনটা কাজ। দেখি কোনটা কাজ। কোষের আকার আকৃতি বজায় রাখা, কোষকে দৃঢ়তা প্রদান করা, পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করা, অভিস্রবণের মাধ্যমে পানির চলাচলটাকে নিয়ন্ত্রণ করা। এখন কোষ ঝিল্লিটা একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি। কোষ ঝিল্লিটা কি? কোষ ঝিল্লিটা একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি। তার মানে বৈষম্য ভেদ্য ঝিল্লির কাজটা কি সেটা একটু বুঝলেই কিন্তু এখানে পেয়ে যাবা। বৈষম্য ভেদ্য ঝিল্লি বলি। দেখি কি অবস্থা, অ্যান্সার কি দাঁড়ায়। এ বি সি চলে আসতেছে। নিসিংহ বলতেছে ডি। আচ্ছা, অনেকেই অনেক কিছু বলতেছে, খেয়াল করবা। প্রথম মাথায় আসো, প্রথমে কোষের আকার আকৃতি। আকার আকৃতি তো বাবা ভিতরের অংশ না, বাইরের অংশটা যেমন আকার আকৃতি হয় তার উপরে। সবার বাইরে কে? সবার বাইরে তো কোষ প্রাচীর। তাহলে আকার আকৃতি ডিপেন্ড করবে কোষ প্রাচীরের উপরে। তারপরে এবার চিন্তা করো যে তোমার কোনো কিছু আক্রমণ যদি হয়, সবার বাইরের অংশে সবার আগে আক্রমণ হয়, তাহলে সবার বাইরের অংশ কোষ প্রাচীর, তাহলে দৃঢ়তা প্রদানের কাজও কোষ প্রাচীরের। পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ, এটাও সবার বাইরের যে অংশটা তার কাজ, তাহলে সবার বাইরে কোষ প্রাচীর। তাহলে এই তিনটাই আসলে কোষ প্রাচীরের সাথে সম্পর্কিত। তাহলে কোষ ঝিল্লির সাথে কি সম্পর্কিত? তাহলে আমরা দেখি অ্যান্সারটা, অভিস্রবণের মাধ্যমে পানির চলাচল। ফারদিন ফাহাদ বলতেছে ভাই আমি ক্লাস 10 আমি করতে পারবো। অবশ্যই, তোমাদের বই তো সেম, ক্লাসটা অবশ্যই করতে পারবে, এবং ফ্রেন্ডদেরকেও বলতে পারো ক্লাসটা করার জন্য। ঠিক আছে, আসো পরের এমসিকিউতে চলে যাই। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? এটাও অনেক বেশি আসে পরীক্ষাতে এমসিকিউটা, তারপরে কেন জানি অনেকে ভুল করে। কোষ ঝিল্লিতে মূলত দুইটা অংশ থাকে, একটা থাকে হচ্ছে লিপিড আর একটা থাকে প্রোটিন। লিপিড মানে হচ্ছে স্নেহ, প্রোটিন মানে আমিষ। তাহলে লিপিড আর প্রোটিন বা লিপোপ্রোটিন বলি আমরা অনেক সময়। তাহলে লিপিড এবং প্রোটিন এর সমন্বয়ে কোষ ঝিল্লি গঠিত। অনেক সময় লিপিড আর প্রোটিনকে মিলাই কি বলি আমরা? এটাকে মিলায় আমরা লিপোপ্রোটিন বলি। কি বলি? লিপোপ্রোটিন। ঠিক আছে, লিপোপ্রোটিন বলি এটাকে আমরা। বুঝে ফেলছি? আসো সামনের দিকে যাই। নিচের কোনটি জীব কোষে আমিষ সংশ্লেষণের সাথে জড়িত? তো দেখো, আমি তোমাদেরকে একই
প্রশ্নটা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি যাতে কেউ কনফিউজড হয়ে না যাও। প্রশ্ন যাতে কোনোভাবেই, প্রশ্ন বিভিন্ন রকম হইতে পারে, উত্তর কিন্তু ভালো করে জানতে হবে, ঠিক আছে? প্রশ্ন বলছে একবার প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়, প্রশ্ন জিজ্ঞেস করছে প্রোটিন সংশ্লেষণের স্থান কোনটা, এখন জিজ্ঞেস করতেছে জীবকোষে আমিষ তৈরি করে কে। তো একই কথা, প্রোটিন এর সাথেই সকল ধরনের সম্পর্কটা শুধুমাত্র একজনেরই, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম সেটা আর খুব সহজ করে বলে দিলাম, আর বেশি এটাতে গেলাম না। প্রশ্নটাও মাঝে মধ্যে খেয়াল করবা বিভিন্ন টাইপের হয়, ঘুরায় পেঁচায় করে, বাট উত্তরটা কিন্তু সিম্পল, ঠিক আছে? সো এইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রাথমিক জাইলেম কত ধরনের? মাঝে মাঝে পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আছে, যেমন ধরো এই প্রশ্নটা আসলে যদি তুমি না জানো এক্স্যাক্ট, তাহলে কিন্তু কোনো সুযোগ নাই যে এই জিনিসটা তুমি কি করতে পারবা, খুব সহজে অ্যান্সার করতে পারবা। সো এটা তোমাকে জানতেই হবে। সো এটা না পারলে আসলে তোমাকে ওই ইন পিন সেফটি পিন করে এখান থেকে যে এখানে একটু সূত্র টুত্র মিলায় যে এ বি সি ডি একটু হাত দিয়ে গনে টোনে আমরা বিভিন্নভাবে দিই না, অপু 10-20 করে হইলেও অ্যান্সার দিতে হবে, কারণ এই অ্যান্সারগুলো যে এক্স্যাক্ট জানাই লাগে। সো এরকম এমসিকিউ পরীক্ষাতে আসে যেগুলো তুমি এক্স্যাক্ট অ্যান্সার না জানলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। তো দেখি সবাই এই অ্যান্সারটা একটু করে ফেলো, সবাই একটু এটা অ্যান্সার করে ফেলো। প্রাথমিক জাইলেম কত ধরনের? প্রাথমিক জাইলেম কত ধরনের, এইটার অ্যান্সারটা একটু তাড়াতাড়ি করে করে ফেলো। ওকে, ভেরি গুড, তোমরা সবাই বলতে পারতেছো প্রাথমিক জাইলেম দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। সো দুই ধরনের, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আবারও একই কথা, তোমাদের যাতে এই দাগানো বইটা মিস না হয়, দাগানো বইটা খুবই খুবই ভালো একটা অ্যাসেট তোমাদের জন্য, পরীক্ষার জন্য খুবই ভালো একটা ম্যাটেরিয়ালস। সবাই দাগানো বইটা কালেক্ট করে ফেলবা 16910 এই নাম্বারে ফোন করে। দাগানো বইয়ের সব অধ্যায়গুলা সুন্দর করে এমসিকিউ এর জন্য, 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলা সুন্দর করে মার্ক করা আছে, লাইনগুলো মার্ক করা আছে, তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে সুন্দর করে সাজানো আছে। সো চেষ্টা করবা যাতে কারোর এটা মিস না হয়, এবং শেয়ার করে, আবারও বলতেছি সবাই শেয়ার করে, কানিজ, রোজিনা সবাই শেয়ার করে একটু এটা তোমাদের ফ্রেন্ডদেরকে জানায় দাও যাতে কেউ এটা মিস না করে, ঠিক আছে? দাগানো বইটা যাতে সবার কাছে থাকে পরীক্ষার আগে, কারণ সবাই যদি দাগানো বইটা ভালো করে পড়তে পারো, যে যে অধ্যায়গুলো পরীক্ষাতে আসে, আশা করি সবাই খুব ভালো একটা অ্যান্সার করতে পারবা। আসলে এরপরে চলে যাই আমরা রক্ত রসের রং কেমন, ঠিক আছে? রক্ত রস, তাহলে রক্তের দুইটা অংশ কিন্তু, এর মধ্যে একটা হচ্ছে রক্তের বিভিন্ন কণিকা থাকে আর একটা হচ্ছে রক্ত রস। তো রক্তের রং লাল, এটা কিন্তু দেখি সবাই লাল দাগায় দিবে, প্রথম অপশন দেখে রক্ত লাল, কিন্তু এটা তো রক্তের কথা জিজ্ঞেস করে না, রক্ত রসের কথা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো দেখি রক্ত রসের কথা কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে, ভালো মতোই অ্যান্সার দিচ্ছ, অনেকেই ভালোভাবেই তাওহিদ অ্যান্সার দিছে কারেক্ট, তারপরে হচ্ছে আরও অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, সানিকা কপির কারেক্ট অ্যান্সার, অনেকে আবার বি দিচ্ছে, ঈষৎ লালাভ, আচ্ছা ঈষৎ লাল কালারের না, তানহা রাইট অ্যান্সার, আদিবা ভেরি গুড। ওকে, সো যাই দেখি কি অবস্থা। রক্ত রসটা কিছুটা হলুদ হলুদ টাইপের হয়, কিন্তু পুরা হলুদ হয় না, ঠিক আছে? তো ঈষৎ হলুদাভ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, রক্ত রস, রক্ত থেকে কণিকাগুলো আলাদা করে ফেলার পরে। আচ্ছা, পাতার কোন অংশ সূর্যরশ্মিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করে রূপান্তর করতে পারে? পাতার কোন অংশটা? সো এখান থেকে ম্যাট্রিক্স, স্ট্রোমা ল্যামেলাম, গ্রানা, অন্তঃস্তর। সো পাতার ভিতরে মূলত প্লাস্টিকটা হচ্ছে সকল কাজ করে, প্লাস্টিকের ভিতরে আবার স্পেসিফিক একটা অংশ হচ্ছে মূলত এই সূর্যের আলোটাকে আবদ্ধ করে, সূর্যের আলোটাকে আবদ্ধ করে। সো পাতার ভিতরের আবার স্পেসিফিক একটা অংশ আছে যেটা কি করবে, যেটা সূর্যের থেকে যেই আলোটা আসবে সেই আলোটা হচ্ছে এখান থেকে সে কি করবে, সে আবদ্ধ করে ফেলবে। সে স্পেসিফিক অংশটা কি, এটা সবার একটু পারা উচিত, কারণ এই নামটা সবার খুব পরিচিত। ম্যাট্রিক্স না, ঠিক আছে? অন্তঃস্তর বলে তো তেমন কিছু কাজই করে না। সো ডি যারা অ্যান্সার দিচ্ছ, ডি অ্যান্সার না, তাহলে কি হবে অ্যান্সারটা? গ্রানা বা গ্রানাম,
ঠিক আছে, এটা গ্রানামও লিখে এক বচন আর বহু বচন, সো এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। গ্রানাও হতে পারে, গ্রানামও হতে পারে। ঠিক আছে, আমরা বুঝে ফেলছি। আসো এর পরের এমসিকিউটাতে আমরা চলে যাই। বলছে রক্তরসের বৈশিষ্ট্যটা কি। রক্ত এর দুইটা পার্ট, আমরা বলছি রক্ত এটা দুইটা পার্ট, একটা হচ্ছে রক্ত এর কণিকা যেটা হচ্ছে মূলত সলিড অংশটা বা কঠিন পদার্থ নিয়ে যেটা, আর একটা হচ্ছে রক্ত রস যেটা হচ্ছে তরল অংশ। সো রক্তরসটা পুরাটাই কি, তরল। সো রক্তরসের বৈশিষ্ট্য তো আমাদেরকে জিজ্ঞেস করছে কোনো ধাতব পদার্থ থাকবে না, রংটা হচ্ছে ঈষৎ হলুদাভ, 8 থেকে 9% জৈব এবং অজৈব পদার্থ থাকে। তো দেখি তোমরা সবাই একটু অ্যান্সারটা বলে ফেলো। এটার মধ্যে কোনো ধাতব পদার্থ থাকে না, ঠিক আছে। রক্ত রং ঈষৎ হলুদাভ, এটাও ঠিক আছে। 3 নাম্বার জিনিসটা একটু তোমাদেরকে জানতে হবে। তাইলে দেখো, যদি 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে, বাকি 91 থেকে 92% কি থাকতে হবে, সেটা তো পানি থাকতে হবে। ঠিক আছে, সো এখান থেকে একটু বলে ফেলো সবাই যে এইটার অ্যান্সারটা কি হবে। দেখি কয়জন গেস করতে পারো এটার অ্যান্সার। সহজ অ্যান্সার, সবাই একটু বলে ফেলো। আমি তো বলেই দিছি অ্যান্সারটা, যে এটাও কারেক্ট, কোনো ধাতব পদার্থ থাকে না, ঈষৎ হলুদাভ, এটাও কারেক্ট। সিটা একটু 3 নম্বর অপশনটা একটু বুঝে শুনে দিলেই হয়। ভেরি গুড, অনেকে কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। তার মানে 3টাই কারেক্ট। রক্তরসে ধাতব পদার্থ থাকে না, এটা আমরা জানি, শুধু রস, তরল পদার্থ। ঈষৎ হলুদাভ, এটা তো একটু আগেই বললাম। আর 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে, বাকি পার্সেন্টগুলো পানি। ঠিক আছে, আসো নিউক্লিয়াসের বৈশিষ্ট্যটা কি। নিউক্লিয়াসের বৈশিষ্ট্যটা হচ্ছে অবশ্যই এটাতে নিউক্লিওলাস থাকে। নিউক্লিয়াসের একটা অংশের নাম নিউক্লিওলাস, এটা আমরা জানি। বংশগতির বৈশিষ্ট্য নিহিত, মানে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে ডিএনএ বা আরএনএ। সো এটার মধ্যে অবশ্যই বংশগতি সংক্রান্ত সকল কিছু এটাই কন্ট্রোল করে। আবরণী লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, তোমার নিউক্লিয়াসের আবরণী এবং কোষ ঝিল্লির আবরণ, মানে যে গঠন, কোষ ঝিল্লি বা কোষের আবরণী, এটার গঠনটা সেম, লিপিড এবং প্রোটিন। তার মানে 3টাই কারেক্ট। নিউক্লিওলাস তো থাকবেই, বংশগতি ডিএনএ আরএনএ থাকতে পারে, এবং আবরণীটা কোষ ঝিল্লির মতো সেম, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এখানেও 3টাই কারেক্ট। বুঝা পারলাম, আমরা সবকিছু বুঝে ফেলছি যে কোনটার কিভাবে আমরা একটু অ্যানালাইসিসটা করব, সেটা যাতে আমাদের মাথায় থাকে। ঠিক আছে, তাহলে আগাই সামনের দিকে। বলছে লোহিত রক্তকণিকা। লোহিত কথাটার সাথে লৌহ জাতীয় যৌগ, এটা তো অবশ্যই সম্পর্কিত, তাই না। লৌহ মানে কি, আয়রন, ফেরাস, আয়রন, এটা মূলত লোহিত রক্তকণিকার সাথে সম্পর্কিত, বুঝলাম। আত্মরক্ষায় অংশগ্রহণ করে না, লোহিত রক্তকণিকা আত্মরক্ষায় অংশগ্রহণ করে না। আত্মরক্ষায় অংশগ্রহণ করে শ্বেত রক্তকণিকা বা WBC, সেটা বাদ। অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। লোহিত রক্তকণিকার মেইন কাজটাই হচ্ছে অক্সিজেন পরিবহন করা। সো এইটা কারেক্ট। তাহলে অ্যান্সারটা হবে 1 এবং 3। বুঝতে পারছি সবাই, অ্যান্সারটা হবে 1 এবং 3। আসো, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে। আমরা কোথায় চলে আসছি, আমরা চলে আসছি এখন অধ্যায় 3-এর এমসিকিউ গুলায়। তাহলে কোষ বিভাজনের মধ্যে আমরা জানি সেন্ট্রোমিয়ার জিনিসটা কি, এটাই মাঝে মাঝে অনেকে কনফিউজড হয়ে যায়। আমরা জানি ক্রোমোজোম যখন 2 ভাগ হয়, হ্যাঁ, ক্রোমোজোম যখন 2 ভাগ হয়, যে মাঝখানে একটা গোলাপি কালারের এই যে অংশটা দেখতেছো, এইটাই হচ্ছে ক্রোমোজোমের 2টা অংশকে মাঝখানে ধরে রাখে, এটাকে বলে সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলে, সেন্ট্রোমিয়ার। জিজ্ঞেস করতেছে এই সেন্ট্রোমিয়ারটা কখন বিভাজিত হবে। সেন্ট্রোমিয়ারটা যখন বিভাজিত হবে তখন এই 2টা পার্ট কি হয়ে যাবে, এই 2টা পার্ট আলাদা হয়ে যাবে, এই 2টা পার্ট আলাদা হয়ে যাবে। একটা পার্ট এরকম হবে আর একটা পার্ট এইরকম হবে। সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কখন থেকে শুরু হবে, দেখি এটা কয়জন অ্যান্সার করতে পারো। সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কখন থেকে শুরু হবে।
ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের বিভাজনটা প্রোফেজে কখনোই সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে না। হ্যাঁ, আমরা লাস্টের দুইটার দিকে একটু তাকাই, প্রো মেটাফেজেও হবে না, মেটাফেজ অথবা অ্যানাফেজ, এই দুইটার যে কোনো একটা, দেখি কোনটা তোমরা বলো। অ্যানাফেজে বিভাজিত হয়ে যায়, আর শুরুটা হয় হচ্ছে কোথা থেকে? শুরুটা হয় মেটাফেজে। তাইলে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এটা মেটাফেজে, আর বিভাজিত হয় মানে পুরো বিভাজনটা কমপ্লিট হয় অ্যানাফেজে। শুরু হয় মেটাফেজে, কমপ্লিট হয় অ্যানাফেজে। এটা যাতে মাথায় থাকে, হ্যাঁ, এটা যাতে কোনোভাবে ভুল না হয়। আর এই জায়গায় দেখো একটা বিশাল আয়োজন দেখতেছো আমার পিছে। এই আয়োজনটা অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে হয়েছে? এই আয়োজনটা মূলত হয়েছে এখানে এই যে কোনো একটা চিপা জায়গায়, এই যে আমাকে দেখা যাচ্ছে। সো এত এত স্টুডেন্টস, সব সুপার ডুপার স্টুডেন্টস, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড, এদের মাঝখানে তো আমি হারাই গেছি, তাই না? সো তোমরাও যদি এরকম আমাদের সাথে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে থাকতে চাও, তাইলে তোমাকে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে। এবং ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হলে কী করতে হবে বাবারা? পড়াশোনা করতে হবে। এই যে আমরা এখন যেভাবে তোমাদেরকে ইজিলি পড়াশোনাগুলো বুঝাই দিচ্ছি, এইভাবে টেকনিক অবলম্বন করে পড়তে হবে যাতে তুমি ক্লাসের সবচেয়ে ভালো রেজাল্টটা করতে পারো। সো আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনাটা মূলত আমাদের যারা সারা বাংলাদেশ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা এইখানে নিয়ে আসছিলাম। তাদের সঙ্গে একসাথে আমরা পুরো দিনে অনেক অ্যাক্টিভিটিস করছি, গেম খেলছি, বিভিন্ন শো ছিল, সবার সাথে গল্প আড্ডা হয়েছে, তাতে করে সবার এই ইন্সপাইরেশনটা হয় নেক্সট বছর যাতে আমি ফার্স্ট হইতে পারি। সো তোমরাও যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হও, অবশ্যই আমাদের সাথে এইভাবে যুক্ত হইতে পারবা। এবং একটা সংবর্ধনা সবার জন্য অনেক সুন্দর ক্রেস্ট মেডেল ছিল, সো এইগুলো তো পাবাই। প্লাস রেজাল্ট ভালো করলে তো আসলে নিজেরই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? সো রেজাল্ট ভালো করতে হলে কি করতে হবে? বেশি বেশি করে ভালো করে স্মার্টলি পড়াশোনা করতে হবে। খালি পড়াশোনা করলেই হয় না। কেন স্মার্টলি? কারণ তুমি বুঝতে হবে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, কিভাবে আসে, সেই জিনিসগুলোই কিন্তু আমরা আমাদের এই ক্লাসগুলোতে বোঝানোর চেষ্টা করি। এবং তোমাদের জন্য যে নবম শ্রেণীর কোর্সটা আমরা বলছি, সেইটাতে কিন্তু তোমরা জয়েন করে ফেলবা, ফ্রি কোর্স। পরীক্ষার জন্য সব প্রিপারেশনের সব ম্যাটেরিয়ালস ওখানে দেওয়া আছে। প্লাস আমাদের অনলাইন ব্যাচও তো অলওয়েজ তোমাদের জন্য সব রকমের সাপোর্ট থাকেই। সো তোমরা আমাদের অনলাইন ব্যাচ থেকে শুরু করে আমাদের ফ্রি কোর্স সবগুলোতেই জয়েন থাকবা, যাতে করে তোমাদের কোনো কিছু মিস না হয়। এবং আমি চাই তুমি নেক্সট এই জায়গাটাতেই থাকো। ঠিক আছে, চলো যাই সামনের দিকে আগাই। মিওসিস কোথায় ঘটে? মিওসিস কি তোমার ডিম্বাণুর যন্ত্রে ঘটে, শস্য কোষে ঘটে, পরাগধানীতে ঘটে, না জেনারেটিভ কোষে ঘটে? মিওসিস আমরা জানি। মাইটোসিসটা কোথায় হয়? মাইটোসিসটা সবসময় দেহ কোষে হয়। কিন্তু এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে মিওসিসটা কোথায় হয়। তাহলে আমি তোমাদেরকে ইনফরমেশন জানাই দিলাম, মাইটোসিস হয় দেহ কোষে। এখন মিওসিস কোথায় হবে? মিওসিসটা হবে মূলত জনন কোষ যেখান থেকে তৈরি হয় সেই জায়গায়। তাহলে একটু সবাই বলে ফেলো কোথায় হবে মিওসিস। সবাই একটু তাড়াতাড়ি করে ঝটপট বলে ফেলো কোথায় মিওসিস হবে। মিওসিসটা কোথায় হবে? মিওসিসটা হবে পরাগধানীতে। কেন পরাগধানীতে? কারণ এই পরাগধানী থেকে কি তৈরি হয়? পুং জনন কোষ তৈরি হয়। পুং জনন কোষ তৈরি হয়। তো পুং জনন কোষ তৈরির প্রক্রিয়াটার সাথে আসলে মিওসিস সম্পর্কিত। সো পরাগধানীতে পুং জনন কোষ তৈরি হয় বলে সেখানেই মিওসিস ঘটে থাকে। সো মিওসিস কোথায় ঘটে? মিওসিস ঘটে পরাগধানীতে। আসো পরের এমসিকিউটাতে যাই। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? সো অপত্য ক্রোমোজোমটা কি আসলে, এটা আগে একটু বুঝো। ধরো এইটা যদি একটা ক্রোমোজোম হয়, বলছিলাম ক্রোমোজোমের মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে। যখন এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে যায়, হ্যাঁ, বিভাজন শুরু হয় মাইটোসিসে, শেষ হয় বিভাজনটা শুরু হয় মেটাফেজ ধাপে, শেষ হয় গিয়ে অ্যানাফেজ ধাপে। যখন বিভাজনটা কমপ্লিট হয়ে যায় তখন কি অবস্থা দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। বিভাজন যখন কমপ্লিট হয়ে যায়, মাঝখানে যখন অর্ধেক হয়ে যায়, তখন এইখানে এই একটা পার্ট আর এইখানে থাকে এই একটা পার্ট। সো দুইটা পার্ট আলাদা হয়ে যায়, এই দুইটা পার্ট আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশগুলোকে আমরা বলি অপত্য ক্রোমোজোম। সো এবার তোমরাই বলো যে কোথায় গিয়ে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শেষ হয়? যেখানে গিয়ে সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে যায়, ওই ধাপেই কি তৈরি হয়? ওই ধাপেই অপত্য ক্রোমোজোম তৈরি হয়।
ঠিক আছে। অ্যানাফেজ ধাপ, একটু আগে বলছি অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভাজিত হয়ে যায়, শুরু হয় মেটাফেজ ধাপে, শেষ হয় অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন। ঠিক আছে, তাহলে অ্যানাফেজ ধাপে অপত্য ক্রোমোজোম তৈরি হয়। আচ্ছা, অপত্য ক্রোমোজোমের আরেকটা নাম আছে, নামটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড বলা যেই কথা, অপত্য ক্রোমোজোম একই কথা। ক্রোমাটিড, অপত্য ক্রোমোজোম এগুলো একই কথা। বুঝে ফেলছি। সাইটোকাইনেসিসের পর কোনটা ঘটে? ঠিক আছে, আমি জিনিসটা একটু তোমাদেরকে বলি। যখন কোষ বিভাজন শুরু হয়, প্রস্তুতি হয়, ইন্টারফেজ ধাপ। ইন্টারফেজ ধাপের পরে কি শুরু হয়? শুরু হয় মাইটোসিস, কোষ বিভাজনের পরবর্তী ধাপগুলো, সেগুলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? ওকে, সো এখান থেকে আবার দুইটা বিষয় আছে। ইন্টারফেজ এর পরে আসলে মূলত হয় ক্যারিওকাইনেসিস। সো এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস। এবং ক্যারিওকাইনেসিস যখন শেষ হয়, তারপরে হয় সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিসের পরে আবার কি ঘটবে? সাইটোকাইনেসিসের পরে আবার জিনিসটা উল্টা হয়ে ঘুরবে। এবার দেখি কয়জন অ্যান্সারটা বুঝতে পারে। সাইটোকাইনেসিসের পরে কোনটা ঘটে? সাইটোকাইনেসিসের পরে কোনটা ঘটে? দেখো এখানে আমি সুন্দর করে বুঝাই দিলাম। ইন্টারফেস, তারপরে ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস। তারপরে কি হবে? খুবই সহজ তো। সাইটোকাইনেসিস শেষ হইলে আবার জিনিসটা ঘুরে আসবে। ঘুরে আসা মানে কি? ইন্টারফেস। সবাই একটু ডায়াগ্রামটা খাতায় লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে এই জিনিসটা মনে থাকে। এই জিনিসটা মনে থাকলে এই ধরনের এমসিকিউ খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে, বুঝে ফেললাম ইন্টারফেস। তাহলে আবারও একই কথা, এই গ্রুপটাতে যাতে সবাই থাকো, আবার একটু শেয়ার করে বন্ধুদেরকে জানায় দাও যাতে সবাই এই গ্রুপটাতে থাকে। এই গ্রুপে আমাদের পরবর্তী আরও ক্লাস, সিকিউ, আরও এমসিকিউ ক্লাস, আরও শর্ট কোয়েশ্চেনের ক্লাস, ডাউট সলভের ক্লাস হবে। এই গ্রুপটা থেকে সব কিছু তোমরা পেয়ে যাবা। সো এই গ্রুপটায় যাতে কেউ কোনোভাবে মিস না হয়। ঠিক আছে, কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? কোষ বিভাজনটা শুরুই হয় পানি হ্রাস দিয়ে। কি বললাম? কোষ বিভাজনের শুরুতেই পানি হ্রাস হয়। তাহলে এবার একটু বল, শুরুর কোন ধাপটাতে? শুরুর ধাপ আছে দুইটা, আমি জাস্ট বলে দিই, প্রোফেজ আর প্রোমেটাফেজ। এই দুইটার মধ্যে কোন ধাপে বা কোনটা দিয়ে শুরু হয়, এটাও যদি বুঝো তাইলে এটার অ্যান্সার পেয়ে যাবা। তাহলে পানি হ্রাস হয় কোন ধাপে? সবাই একটু বলো। খুব সহজ তো, সবই বলে দিলাম। পানি হ্রাস হয় একদম কোষ বিভাজনের শুরুতে। তাহলে শুরুটা হয় কি দিয়ে? প্রোফেজ দিয়ে না প্রোমেটাফেজ দিয়ে? কোষ বিভাজনের শুরুটা কি দিয়ে হয়? অবশ্যই মিটুল, তাসিন, রায়হান, নুজহাত, শাহজাহান সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। শুরুটা হয় প্রোফেজ দিয়ে। তার মানে শুরুতে যেহেতু পানি হ্রাস হয়, কোন ধাপ দিয়ে শুরু হয়? প্রোফেজ ধাপ দিয়েই শুরু হয়। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন, ধরো কোষ বিভাজন উল্টাপাল্টা হয়ে একটা কোষের জায়গায় 100টা কোষ হয়ে গেছে, এটা দিয়ে কি হয়? আলসার, নিউমোনিয়া, যক্ষা, অর্বুদ। ঠিক আছে, আমি জানি অর্বুদটার মানে তোমরা অনেকেই জানো না। এই অর্বুদের জায়গায় যদি আমি এখন ক্যান্সার দিতাম, আমার মনে হয় তোমরা সবাই অ্যান্সারটা দিয়ে ফেলতে পারতাম। সো ক্যান্সারের বাংলাই হচ্ছে অর্বুদ, এই জন্যই মূলত এমসিকিউটা এখানে দেয়া। সো অর্বুদ জিনিসটা অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও। সো অর্বুদটা কি? অর্বুদটা হচ্ছে ক্যান্সারের বাংলা। তা আমরা জানি অনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন যখন হয় তখন কি হয়? তখন ক্যান্সার হয়। সো ক্যান্সারের বাংলা কি? ক্যান্সারের বাংলা হচ্ছে অর্বুদ। বুঝে ফেলছি সবাই? অর্বুদ। ওকে, তারপরে চলে যাই। অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? এটাও খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষাতে আসে এবং স্টুডেন্টরা প্রায় এটা ভুল করে। অ্যাস্টার রে বিচ্ছুরণ, অ্যাস্টার রে বিচ্ছুরণ হয় কোন ধাপে? সবাই একটু এটা তাড়াতাড়ি করে ঝটপট বলে ফেলো। এই প্রশ্নটা কেন জানি সবাই অনেক বেশি ভুল করে। ঠিক আছে, তো সবাই একটু তাড়াতাড়ি করে বলে ফেলো, অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? আমি জাস্ট একটু হিন্টস দিই। প্রথমে যখন কোষ বিভাজন শুরু হয়, তারপরে যখন আমাদের বিভাজনের যে যন্ত্রটা, হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র, সেই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া শুরু হয় যে ধাপে, সেই ধাপে অ্যাস্টারে বিচ্ছুরিত হয়। তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার ধাপটার সাথে মূলত এটা সম্পর্কিত, স্পিন্ডল
যন্ত্র তৈরির ধাপ। স্পিন্ডল যন্ত্র তৈরির ধাপের সাথে সম্পর্কিত কোন ধাপ? সবাই আমরা জানি বি, অনেকে অ্যান্সার বলে ফেলছো, প্রো মেটাফেজ ধাপ। তাহলে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন ধাপে? প্রো মেটাফেজ ধাপে। ঠিক আছে, প্রো মেটাফেজ ধাপে। ওকে, নস্টকে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? নস্টক হচ্ছে একটা আদিকোষী শৈবাল, সবাই আমরা জানি আদিকোষী শৈবাল। তো নস্টক এটাতে কোন ধরনের কোষ বিভাজন হবে? আদিকোষী হইলে আমরা বুঝে যাবো। যেমন এখানে আমি যদি বলি মাইটোসিস, এটা প্রকৃত কোষী, মিওসিস প্রকৃত কোষী, ইন্টারকাইনেসিস। সো এবার একটু জাস্ট চিন্তা করে বলো অ্যামাইটোসিস আর ইন্টারকাইনেসিসের মধ্যে কোনটা কোষ বিভাজন, সেটা বুঝলে তুমি আদিকোষীর জন্য বুঝে যাবা। একদম ইজি একটা কোয়েশ্চেন। ঠিক আছে, সো মোস্তাক বি বলতেছে, রায়হান এ বলতেছে, ইশতিয়াক এ, আরাফাত এ, অঙ্কন এ, আফিফা আবার বি বলতেছে। সো বি আর ডি সিতে আমি কেটেই দিলাম। ঠিক আছে, স্নিগ্ধা আবার এ বলছে, প্রিয়াশা এ বলতেছে। দেখি অ্যান্সারটা হচ্ছে এ, অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন। এটাই হচ্ছে মূলত কার? আদিকোষীদের জন্য কোষ বিভাজন। সো এখনো তোমাদের জন্য আরো 10টা এমসিকিউ বাকি আছে, শেয়ার করে বন্ধুদেরকে জানায় দাও, এবং সবাই যারা শেয়ার করবে সবার ইনবক্সে স্লাইডটা চলে যাবে। আর টি শার্ট তো আছেই, এটা তো তোমাকে ইন্সপায়ার করার জন্য। এই টি শার্ট যদি তুমি পাও বা তুমি যদি ক্লাসটা লাইভটা শেয়ার করো, তাতে যদি তোমার বন্ধু উপকৃত হয় বা সব স্টুডেন্টরা যদি উপকৃত হয়, তাতেই কিন্তু আমাদের মেইন যে আমাদের গোলটা হচ্ছে তোমরা যাতে উপকৃত হও, পরীক্ষা যাতে ভালো করো, তোমাদের সাথে যাতে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় দেখা হয়। সো এইটাই হচ্ছে আমাদের কিন্তু সব কিছুর মূল উদ্দেশ্য। সো এখনও শেয়ার করে না থাকলে বন্ধুদেরকে শেয়ার করে জানায় দাও যে এখনও ক্লাসটা হচ্ছে, অন্তত আগে যতটুকু মিস করছে সেটা যাতে সে রেকর্ডটা অন্তত দেখে নিতে পারে। ওকে, সো মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোম। সো আমি তোমাদেরকে একটু বলে দিই, VLIJ এই হচ্ছে 4টা আকৃতি। ঠিক আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, সো VLJI, এটা VLJI। সো এটা মনে রাখতে পারি আমরা কিভাবে? VLJI। ওকে, এটা একটু VLJI, এটা JI হবে, VLJI। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, আমি আবার একটু বলে দেই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, সেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সো এখান থেকে এবার তাহলে বলে ফেলো অ্যান্সার কি। সবগুলো এখানে দেয়াই আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, খুবই ইজি এই জিনিসটা, প্রচুর, এটা একদম 5 স্টার একটা এমসিকিউ, এটা একদম 5 স্টার একটা এমসিকিউ। তো কারণ যাতে এই এমসিকিউর এই জিনিসটা একটু ভুল না হয়। ঠিক আছে, বুঝে ফেলছি। সো টেলোসেন্ট্রিক হচ্ছে অ্যান্সার, বাট এই জিনিসটা যাতে সবার একটু মাথায় থাকে। ওকে, কোনটাতে মিওসিস ঘটে? কোনটাতে মিওসিস কোষ বিভাজন ঘটে? অলরেডি তোমরা এটা বলে ফেলছো, পরাগধানী। সো পরাগধানীতে কেন? কারণ এটাতে জনন কোষ তৈরি হয়। সো মিওসিস কোষ বিভাজনটা মূলত জনন কোষ তৈরির সময় ঘটে, এবং এটা কোথায় ঘটবে? অবশ্যই পরাগধানীতে ঘটবে। কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে একদম মাঝ বরাবর। আমরা জানি স্পিন্ডল যন্ত্রের যে মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটাকে বলে বিষুবীয় অঞ্চল। সো কখন সেন্ট্রোমিয়ারগুলো মাঝামাঝি থাকে? ঠিক আছে, সো মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ। 5টা ধাপের মধ্যে কি? প্রথমটা শুরু হয় প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো মাঝখানের ধাপে মাঝখানে থাকবে। 5টা ধাপের মাঝের ধাপটাতে মাঝ বরাবর থাকবে। সো মাঝের ধাপটা কি? মাঝের ধাপটা হচ্ছে মেটাফেজ। ঠিক আছে, কি বললাম? বিষুবীয় অঞ্চল হচ্ছে মাঝের জায়গাটা, মাঝ বরাবর জায়গাটা। সো মাঝের 5টা ধাপের মাঝের যে ধাপটা মেটাফেজ ধাপ, সেই ধাপে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকবে।
এইভাবেও ছোট ছোট টেকনিক দিয়ে কিন্তু ইনফরমেশনগুলো মনে রাখা যায়। ঠিক আছে, বুঝে ফেলছি। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলাফল কোনটা? একটু আগে অর্বুদ শিখে যান, এখানেও জাস্ট এইডস তো নাই, এইডস তো হচ্ছে যৌনবাহিত রোগ, গয়টারও না, রক্ত শূন্যতা তো হচ্ছে নিউট্রিশনের অভাব বা হচ্ছে পুষ্টির অভাবজনিত কারণ সহ বিভিন্ন কারণ হয়, সো এটা ক্যান্সার সহজ। তো সহজ এমসিকিউ পরীক্ষাতে আসে, এই জিনিসটা একটু বোঝানোর জন্য তোমাদেরকে এই ধরনের এমসিকিউগুলো দেখায় দিলাম। মনে রাখবা পরীক্ষাতে সহজ কঠিন মিলায় আসে, সহজগুলা কোনোভাবেই যাতে ভুল না হয়। আই এর মতো আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কি বলে? সো আমরা VLJI সম্পর্কে অলরেডি জেনে ফেলছি। সো VLJI আমরা বলে দিছি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এগুলো যে কোনো আকৃতি দিয়েই কিন্তু আসতে পারে। যে আকৃতি দিয়েই আসুক আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো, পারলে এই জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো, যাতে এই জিনিসটা কখনো কারোর কোনো ভুল না হয়। ঠিক আছে, সবাই একটু ভালো করে এইটা একটু নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে ডান লেখা হইলে না হইলে ডান দিয়ে ফেলো, তাহলে আমরা মোটামুটি পরের এমসিকিউটাতে চলে যাই। ঠিক আছে, সো যেহেতু আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলছি, এখন দেখছো প্যাটার্নগুলো খুব সহজ হয়ে গেছে, এখন কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলতে পারতেছি যে আমাদের কোন টাইপের এমসিকিউগুলো বারবার আসে। সো দেখো এখানে বোর্ডগুলো দেয়া আছে এবং পাশাপাশি কেমন টাইপের এমসিকিউগুলো আসে, প্যাটার্নটা কিন্তু এতক্ষণে মোটামুটি বুঝে ফেলছো, তাই না? যে কি ধরনের প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতেছে। সো কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়, এটা কিন্তু অলরেডি বলছি। ঠিক আছে, সো কোন ধাপে পানি হ্রাস পায়, কোন ধাপে পানি যোজন হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন শেষের ধাপগুলোতে এসে কিন্তু পানি যোজন ঘটে, শুরুর ধাপগুলোতে পানি হ্রাস পায়। সো এই জিনিসটা খুব ইজিলি যাতে মনে রাখতে পারো, শুরুর দিকে পানি কমবে, শেষের দিকে এসে আবার পানি যুক্ত হবে। সো প্রথম ধাপটা কি সবাই একটু বলে ফেলো, প্রথম ধাপ দেখি। ফারিয়া বলে ফেলছে, তারপর হচ্ছে আরাফাত বলে ফেলছে, ভেরি গুড। প্রথম ধাপগুলো কি? প্রোফেজ ধাপ। সো প্রোফেজ ধাপে কি হয়? প্রোফেজ ধাপে পানি হ্রাস পায়। আর শেষের দিকে কোন ধাপ? শেষের দিকে হচ্ছে টেলোফেজ ধাপ, এই ধাপে এসে ধীরে ধীরে পানি যুক্ত হয়। ঠিক আছে, তো তাসিন ভেরি গুড। সবাই সহজ প্রশ্নগুলো পরীক্ষাতে যাতে ভালো করে পারো সেটা ইনশিওর করতে হবে। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়? হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের চারদিকের আবরণীটা এবং মাঝখানের যেই একটা ঘন বস্তু, এটাই হচ্ছে নিউক্লিওলাস, এটা বিলুপ্ত হয়ে যায় কোন ধাপটাতে? সো দেখি কয়জন এটা কারেক্ট অ্যান্সার দিতে পারে। সবাই একটু তাড়াতাড়ি করে অ্যান্সারটা দিয়ে ফেলো। কানিজ 43-এর অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। এবার এটার অ্যান্সারটা দিয়ে ফেলো। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাবে কোন ধাপে? কোন ধাপে? অঙ্কন অ্যান্সার দিয়ে ফেলছে, আমফান অ্যান্সার দিয়ে ফেলছে, মিটুল, তারপর হচ্ছে নোবেল, তাসিন, ভেরি গুড। তোমরা সবাই দেখি এটা পারো। সো মেটাফেজ ধাপটাতে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা কি হবে? বিলুপ্ত হয়ে যাবে। সো এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটাও কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। সো এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে আমাদেরকে একদম ছোট্ট করে বলতে গেলে প্রত্যেকটা ধাপের মূল মূল যেই বিষয়বস্তুগুলো, কোথায় পানি যোজন ঘটে, কোথায় পানি হ্রাস পায়, তারপর হচ্ছে কোথায় নিউক্লিওলাস, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, কোথায় সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, কোথায় শেষ হয়, এরকম ছোট ছোট বিষয়গুলা, মূল বিষয়বস্তুগুলো কিন্তু মাথায় থাকতে হবে। একটার সঙ্গে আরেকটার তুলনা, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়েছে মেটাফেজে, আচ্ছা শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে অ্যানাফেজে। এইভাবে জিনিসগুলোকে একটু পড়তে হবে, মনে রাখতে হবে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? খুবই ইম্পর্টেন্ট, সহজ একটা প্রশ্ন। জনন কোষের সংখ্যা, তাহলে জনন কোষ এর বিভাজন মানে কি বিভাজন বলো তো? সবাই বলো, এইটা দেখি কয়জন পারে, এটা সবাই পারতে হবে, এই এমসিকিউটা সবাইকে পারতে হবে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি কোন বিভাজনের মাধ্যমে ঘটে? দেখি এটা কে পারে না? যে পারে না তার জন্য কপালে খুবই দুঃখ থাকবে। তার কারণটা হচ্ছে এইটার মতো সহজ এমসিকিউ, বেসিক এমসিকিউ পরীক্ষাতে আর আসার মতো কিছু নাই, এর থেকে সহজ বলে আর কিছু থাকবে না। সো মিওসিস হয় কোথায়, মাইটোসিস হয় কোথায়, এটা যে জানবে এটা সে চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারবে। সো
এই 45 আর 5টা এমসিকিউ আছে, 45 নাম্বার এমসিকিউর অ্যান্সারটা কি হবে, এটা সবাইকে পারতে হবে। নৃসিংহদেব সবাই দেখি কে কে পারতেছে, অঙ্কন, মোস্তাক, আফিফা, আতিয়া, রায়হান, তাসিন, তারপর হচ্ছে আনিশা, নিশাত, অঙ্কন, আচ্ছা অঙ্কন অনেকবার অ্যান্সার দিছে, আতিয়া, আরাফাত, রাহা, লিহিন, তারপরে হচ্ছে কানিজ, মোহা, শিহাব, শিবু, ভেরি গুড, তোমরা সবাই পারো, রায়হান, সুরজ, তানহা, রোজা, প্রিয়াশা, তৌহিদুল, ফিরদৌসি, ভেরি গুড, আলেয়া, জান্নাতুল মাওয়া, দিশা, উম্মে হাবিবা, ভেরি গুড। এইটাই আমি এক্সপেক্ট করতেছিলাম যে এটা তোমরা সবাই পারবা, তোমরা সবাই পারছো। মিওসিস কোষ বিভাজন হয় কিসে? জনন কোষ। মাইটোসিস কোষ বিভাজন হয় কোথায়? দেহ কোষ। সো এই হচ্ছে আমাদের দুইটা একদম বেসিক জিনিস। আচ্ছা, সো আমাদের অনলাইন ব্যাচের, এটা তো হচ্ছে আমাদের একদম ফ্রি গ্রুপের ক্লাস। অনলাইন ব্যাচে যারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকে, যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, তোমরা অনেকে হয়তো এখানে আসো। সো অনলাইন ব্যাচে আমরা আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করি? অনলাইন ব্যাচে আমরা তোমাদের জন্য এক্সাম প্রিপারেশন টেস্ট নেই, পরীক্ষা হবে সামনে, তোমরা হাফ ইয়ারলিতে যাতে প্রিপারেশন টেস্ট মানে পুরা পরীক্ষার মতো করে একটা পরীক্ষা, আমি তোমাদেরকে এটা অনেক বেশি সাজেস্ট করব, বাসায় বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করা, বেশি বেশি করে পরীক্ষা দেওয়া, এটা কিন্তু তোমাকে সবার থেকে অনেক বেশি আগায় রাখবে। সো চেষ্টা করবা বাসায় বেশি বেশি করে পরীক্ষা দিতে, পরীক্ষার মতো করে টাইম ধরে ধরে প্রশ্নগুলো সলভ করতে। তাইলে তুমি পরীক্ষার হলে গিয়ে বলো না যে ভাই একটা সৃজনশীল লিখতে অনেক সময় লাগতেছে, সলভ করতে পারতেছি না, এই জিনিসগুলো, সমস্যাগুলো দূর হয়ে যাবে। তোমাদের জন্য একটা সাজেশন পিডিএফ, কোন অধ্যায় থেকে কোন টপিক কোথায় আসে, গতে আসে না ঘতে আসে, নাকি তোমার কতে আসে না খতে আসে না এমসিকিউতে আসে, এই জিনিসগুলো পুরাটা আমরা এখানে ডিটেইলসে দিয়ে দিয়েছি। এবং দাগানো বইটা তো তোমাদের জন্যও থাকবে, ওদের জন্যও আছে। সো চাইলে তোমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে কোনো কিছু মিস করতে না চাইলে এক্সামগুলো বিশেষ করে এই এক্সামটা তোমাদেরকে অনেক বেশি পরীক্ষার হলে কনফিডেন্সটা পাইতে হেল্প করবে। সো এইটা যদি তোমরা মিস করতে না চাও, সবাই একটু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাবা। অনলাইন ব্যাচে যুক্ত হয়ে গেলে আমাদের এই সকল কিছু কিন্তু তোমরা পেয়ে যাবা এক জায়গাতে। অনলাইন ব্যাচে ভর্তি হওয়াটা খুব সহজ, তোমরা 16910-তে ফোন করলে ভর্তি হয়ে যেতে পারবা। আরেকটা জিনিস হচ্ছে ডাউট সলভিং থ্রেড। তোমাদের জন্য আমরা কি করতেছি, যেহেতু পরীক্ষা সামনে, অধ্যায় তো পড়াচ্ছি, বাট তোমাদের হয় না মাঝে মাঝে একটা অধ্যায় এই জায়গাটা একটু প্রবলেম, এই জায়গায় একটু প্রবলেম, এই সব প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা ডাউট সলভ করাচ্ছি। সো এই সব কিছু আমাদের অনলাইন ব্যাচে থাকতেছে। সো অনলাইন ব্যাচে যদি ভর্তি হইতে চাও, সবাই তাড়াতাড়ি করে এই জায়গাটায় ফোন করলে আমাদের সব কিছু তুমি এখানে একবারে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আসো। একজন বলছে ভাইয়া মাত্র ফয়সাল ভাই ক্লাস শেষ করে আপনার এখানে চলে আসলাম, ভেরি গুড। তো আমরা অলমোস্ট শেষের দিকে। যে আকৃতির ক্রোমোজোমকে কি বলে এটার অ্যান্সারটা আমি আর বলবো না, কারণ অলরেডি আমি অনেকবার VLJI কিভাবে কি করবা মনে করায় দিছি। সো দেখি এটার অ্যান্সারটা সবাই দিয়ে ফেলো, তাইলে আমরা পরের এমসিকিউটাতে চলে যাই। VLJI এটা মনে রাখলেই হয়ে যাবে। সো এটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা আর বোঝানোর কিছু নাই, অনেকবার বলছি। সো খেয়াল করছো এই জায়গা থেকে কিন্তু বারবার এমসিকিউ আসে। সো এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে বারবার এমসিকিউ আসতেছে। সো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবা। এরপরে নিচে কোন ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে হেল্প করে? ভাইরাস ক্যান্সার তৈরি করে, ভাইরাস, কোন ভাইরাস ক্যান্সার তৈরি করে? চলো একটু দেখে ফেলি। HIV ভাইরাস তো না, এটা তো যৌনবাহিত রোগ। র্যাবিস ভাইরাস হইতে পারে, রুবিওলা হইতে পারে, প্যাপিলোমা হইতে পারে। এই জিনিসটা তোমাদের একটু অপরিচিত। সো HIVটা পরিচিত, এটা না বলে দিলাম, বাট আমি জানি যে র্যাবিস আর রুবিওলা হবে কি হবে না, বাট তোমরা একটু চিন্তা করে বলো যে হবে কোনটা। সো মনে রাখতে হবে এই জিনিসটা, ভাইরাস যেহেতু নাম, হ্যাঁ। সো যেমন র্যাবিস ভাইরাস দিয়ে জলাতঙ্ক হয়, হ্যাঁ, জলাতঙ্ক রোগটা হয় মূলত র্যাবিস ভাইরাসের আক্রমণে। HIV তো জানি আমরা কম বেশি সবাই। সো বি অনেকে বলতেছো, ভেরি গুড। প্যাপিলোমা, এই প্যাপিলোমা ভাইরাসটা মূলত ক্যান্সার তৈরি করে, ক্যান্সার তৈরিতে হেল্প করে বা ক্যান্সার সৃষ্টি করতে পারে এমন ভাইরাস হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, ওকে। আসো, সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? কোন মাতৃকোষ থেকে? সকল বহুকোষী জীবের জীবন শুরুটা হয় কোত্থেকে? নিষিক্ত শুক্রাণু, নাকি মাতৃকোষ, না অপত্যকোষ, না জাইগোট? এটা খুব ইজি একটা জিনিস, তাই না? খুব সহজ। সবার জীবনটা শুরু হয় একটা মাত্র কোষ থেকে, সেই কোষটার নাম কি?
সেই কোষটার নাম হচ্ছে জাইগোট। আমি বলছি শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় তৈরি করে কি এই জাইগোট। এই জাইগোট থেকে কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। তার মানে আমাদের জীবনের শুরুটাই হয় কি এই জাইগোট দিয়ে। পূর্ণাঙ্গ মানুষ এই জাইগোট থেকে তৈরি হয়। তাহলে জীবনের শুরু থেকে হয়, শুরু হয় এই জাইগোট দিয়ে। আসো, তারপরে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোন ধাপে? এই জিনিসটা কিন্তু আমি একবার বলছি তোমাদেরকে। স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয় কোন ধাপে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে টেলোফেজ ধাপ তো শেষ ধাপ, এটা বাদ। প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ ধাপ, সেটাও বাদ, কারণ প্রথমেই স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। আর শেষ ধাপে তো তৈরি হওয়ার সম্ভাবনা নাই। মাঝের দুইটা থেকে এবার তোমরা দেখি কয়জন কারেক্ট অ্যান্সার দিতে পারো। আমরা প্রায় একদম ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। আমরা প্রায় 50টা এমসিকিউ কিন্তু আজকে ক্লাসে সলভ করে ফেলতেছি। সো সবাই কিন্তু খুব ভালো করে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো। অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি এখানে বলে দিছি। সো রাহেলা, তারপরে হচ্ছে কানিজ, ফাহিম, নিশাত, অঙ্কন, সবাই কারেক্ট অ্যান্সারই দিছো। আমি এর আগেও একবার বলছি, প্রো মেটাফেজ ধাপটাই হচ্ছে এই স্পিন্ডল যন্ত্র তৈরির ধাপ। ঠিক আছে, ফাইনাল এমসিকিউ, আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ। ঠিক আছে, মিওসিস কোষ বিভাজনে কি কি বিষয় আমরা এখান থেকে খেয়াল করব দেখি। প্রথম দেখি মিওসিস কোষ বিভাজন প্রজাতির বৈশিষ্ট্য বজায় রাখে। হ্যাঁ, একটা মানুষের মতো হয় দেখতে, হ্যাঁ একটা বিড়ালের মতো হয় দেখতে। এটার কারণ কি? মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন না হইলে মানুষ হয়ে যেত ডাইনোসর। কেন? কারণ ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হইতে থাকতো, তাই না? তাহলে প্রজাতির বৈশিষ্ট্য বজায় রাখে, রাইট। মশ উদ্ভিদে জাইগোটে ঘটে, এইটা একটু মাথায় রাখবা। কখনোই মিওসিস কোষ বিভাজন জাইগোটে ঘটে না। ঠিক আছে, জাইগোটে কখনো মিওসিস কোষ বিভাজন ঘটে না। অঙ্গজ প্রজনন সাধিত হয়। আচ্ছা, সো এখানে আবার আরেকটা কাহিনীও আছে। জাইগোট বলতে এটা যদি নর্মাল যদি তোমারই হয়, ধরো মানুষ টানুষ যদি আমরা চিন্তা করি, তাইলে মিওসিস কোষ বিভাজনের মূল কাজটা হচ্ছে জনন কোষ তৈরি করা। কি তৈরি করা? জনন কোষ তৈরি করা। এখন এই যে মশ উদ্ভিদ যারা, এদের এইখান থেকেই হচ্ছে তোমার জনন কোষটা তৈরি হয়। মানে জাইগোট যেটা, সেই কোষটা থেকেই পরবর্তীতে জনন কোষ তৈরি হওয়ার জন্য মিওসিস কোষ বিভাজনে ঘটে। এটা একটু ব্যতিক্রম ঘটনা। অঙ্গজ প্রজনন, এই অঙ্গজ প্রজনন তো অঙ্গজ মানে এটা অঙ্গ দিয়েই হয়, সো অঙ্গের সাথে তো মিওসিস কোষ বিভাজনের কোনো সম্পর্ক নাই। তার মানে এখান থেকে খেয়াল করো, প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ ঠিক আছে, মশ উদ্ভিদের জাইগোট এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু জাইগোটও হবে না। তাহলে কি বলবো? জাইগোটে নর্মালি যদি হয় তাইলে এটা হবে না, এটা একটা ব্যতিক্রমী কেস। এখানে জনন কোষ তৈরির পরবর্তী প্রক্রিয়া এই মশ উদ্ভিদের এখানে, তাই হচ্ছে তোমার এখানে মিওসিস হচ্ছে। আর অঙ্গজ প্রজননের জন্য কখনোই মিওসিসটা এটা রেলিভেন্ট না। তার মানে এখান থেকে যদি আমি যাই 1 আর 2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো খেয়াল করবা 1 আর 2 এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝে ফেলছি? অল গুড? সবার কাছে ক্লিয়ার? বুঝতে পারছি আমরা মিওসিস কোষ বিভাজন জনন কোষ উৎপন্নের সাথে সম্পর্কিত, এটা একটু ব্যতিক্রমী কেস। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝছি আমরা আজকের ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলো এমসিকিউ, 50টা পরীক্ষা আসার মতো এমসিকিউ সলভ করে ফেললাম। আর যারা আজকে সবচেয়ে বেশি শেয়ার করছো তাদের জন্য তো একটা সারপ্রাইজ গিফট আছেই, প্লাস আমাদের এই স্লাইডটা তো যারা যারা শেয়ার করছো সবার কাছে চলে যাবে। আর আশা করি আজকের ক্লাসের মতো আরও ক্লাস তোমরা সামনে পেতে চাইলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে ফেলবা, ক্লাস 9 সুপার স্টুডেন্টস গ্রুপ, এবং আমাদের ফ্রি কোর্সটাতে জয়েন করে ফেলবা। সব কিছু রেকর্ডেড থাকবে। দাঙ্গা নম্বর পাইতে 16910 নাম্বারে ফোন করলেই বাকি সব কিছু তুমি এখান থেকে পেয়ে যাবা। আর তোমাদের সাথে অবশ্যই আশা করি অনলাইন ব্যাচেও দেখা হবে। তোমাদের এক্সাম প্রিপারেশন নিয়ে, ডাউট সলভ নিয়ে সব কিছু এক জায়গায় পেতে চাইলে জয়েন করে ফেলতে পারো আমাদের অনলাইন ব্যাচে। সেটার জন্য 16910 নাম্বারে ফোন করলেই বাকি বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিতে পারবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। সো আশা করি তোমাদের সঙ্গে এরকম আরও মজার মজার ক্লাস দেখা হবে এবং আরও বেশি ইম্পর্টেন্ট ক্লাসে দেখা হবে। সো আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো মতো পড়াশোনা করবা যাতে পরীক্ষা ভালো হয়। সো দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে, পরীক্ষা আসার মতো প্রশ্ন নিয়ে, আরও ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে এবং টিপস অ্যান্ড টেকনিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।